ওকে, সো আমরা আমাদের অর্গানিকের একেবারে লাইভ ক্লাসের লাস্ট ক্লাসে চলে আসছি। যারা রেকর্ড দেখবে তাদের জন্য এটুকু বলে দিচ্ছি, অর্গানিকের এটা লাইভ রেকর্ড মানে লাস্ট ক্লাস। তার মানে এই না যে অর্গানিকের এটা লাস্ট ক্লাস। অর্গানিকের আরো কিছু সেশন আমাদের বাকি আছে। যেমন হচ্ছে আমরা এরপরে কি কি দেখবো, অর্গানিকের যে কনভার্সন সেইগুলো দেখবো। তারপরে হচ্ছে এখানে যারা 24 ব্যাচের আছি, মানে ওদের জন্য হচ্ছে অর্গানিকের সিকিউ সলভ, এমসিকিউ সলভ আসবে ইনশাল্লাহ। আর তারপরে মাঝে মধ্যে দু একটা সেশন আমি নিব, যদি মাঝখানে কারো কোনো সমস্যা হয়। আচ্ছা, আমরা এখন আসি হচ্ছে অ্যামিনে। অ্যামিন হচ্ছে আমাদের অর্গানিকের লাস্ট কার্যকরীমূলক, আমরা যেগুলো পড়বো সেগুলা। এখন অ্যামিন আসলে কি? অ্যামিন আসলে আসলে অ্যামোনিয়ার জাতক। অ্যামোনিয়ার জাতক হচ্ছে অ্যামিন। বা অ্যামিন অ্যামোনিয়ার জাতক কিভাবে বুঝবো? দেখ ভাই, এই হচ্ছে আমাদের। ও আরেকটা কথা আমি তোদেরকে একটু বলবো, বলবো বলবো করে মনে হয় মানে বলা হয়ে ওঠে না। সেটা হচ্ছে, এটা মনে হয় তোদেরকে এটাই বোধহয় লাস্ট সময় বলার। সেটা হচ্ছে এই সেন্সে যে তুই লাইফে যত বড় হবি, এরপরে অনার্স লাইফে যখন যাবি, ভাই আমরা অনেকেই আছি স্লো লার্নার। এখন তুই কি আসলেই স্লো লার্নার, তুই নাকি তুই নিজেকে এভাবে গড়ে তুলছিস? সেটা একটু চিন্তা করিস। আমি এই সেন্সে বলছি, ধর ইন্টারমিডিয়েট পর্যন্ত 9-10 লেভেলে কি হয়, একটা স্টুডেন্ট ফাস্ট লার্নার যদি নাও হয়, স্লো লার্নারও যদি হয়, তারে মুখে তুলে খাওয়াই দেওয়া যায়। সে সুন্দর করে খাতায় নোট করে অল্প কিছু নোট করবে, সেই অল্প কিছু সে পরীক্ষার হলে লিখলো, সে অল্প কিছু লিখে সে নাম্বার পায়। সোজা কথা, একটা স্টুডেন্টের স্মার্টনেস লাগে না ওখানে 9-10-এ গোল্ডেন এ প্লাস পাইতে বা বোর্ডে প্লেস করতেও লাগে না। একেবারে হাতে গোনা কিছু টপিক পড়লেই হয়। সেই হাতে গোনা কিছু টপিক যদি তাকে বসায় কেউ পড়াই দেয়, নোট করে দেয়, সেখান থেকেই প্রশ্ন আসে, সেখান থেকে পরীক্ষা লিখে এবং সে খুব ভালো করে। So, ওখানে ফাস্ট লার্নিং স্লো লার্নিং এর কোনো বিষয় আসে না। কলেজে উঠে কিন্তু জিনিসটা পরিবর্তন হয়েছে। কলেজে উঠে একটা স্টুডেন্টকে খাওয়াই দিলে হয় না, নিজেকে পড়তে হয়। নিজেকে পড়তে হয় এই সেন্সে যে বিভিন্ন বই বাজারে আছে, এক টপিকের উপরে কতগুলো বই আছে, একাধিক বই আছে। সো কলেজে উঠে আরেকটু ফাস্ট লার্নিং হইতে হয়, লার্নার হইতে হয়। এরপরে গিয়ে যখন তুই ইউনিভার্সিটিতে যাবি, তখন ভাই আমি তো এখানে তোদেরকে অনেকবার রিপিট করি একটা জিনিস, মাঝে মধ্যে আমার গিলটি ফিলও হয় যে এতবার রিপিট করছি, ওদের কি ক্ষতি করছি কিনা। কেন ক্ষতি করা হচ্ছে বলে দিই, তোর তো মনেই হতে পারে ভাই আপনি রিপিট করছেন, আমি ভালো মতো বুঝতে পারছি, সো আপনি আমার আমার কি ক্ষতি করছেন। হ্যাঁ, একেবারে আমি যদি শর্ট টার্মে বলি, তোর উপকারী হয়তো করছে, যে তোকে একটা জিনিস ভালো মতো বুঝাই দিচ্ছে। বাট এতবার রিপিট করার জন্য টেকনিক্যালি হয়তোবা আমি তোর ক্ষতিও করছি একটুখানি, আমার কাছে মাঝে মধ্যে এটা মনে হয়। কেন? কারণ হচ্ছে, তুই যখন অনার্সে যাবি, তখন না স্যাররা কখনোই তোকে লেখার জন্য বলবে না। আমি তো এখানে লেখার জন্য বলি, স্যাররা বলার জন্য বলবে। ওইটা একই সঙ্গে বুঝতে হয়, একই সঙ্গে নোট করতে হয় নিজের মতো করে। সো ওইখানে তুই যদি স্লো লার্নার হোস, তাহলে কিন্তু আটকে যাবি। সোজা কথা বলতেছি ভাই, কলেজের পর থেকে যারা স্লো লার্নার, দুনিয়া না তাদেরকে খুব একটা স্পেস দিতে চায় না, সত্যি। মানে স্লো লার্নারদের জন্য দুনিয়াতে স্পেস অনেক কম। কেন কম? ধর আমরা অনেক সময় বিভিন্ন নিউজ দেখি, অমুক গুগলে গেছে, তমুক ইন্টেলে গেছে, তমুক ফেসবুকে গেছে। তুই যদি এদের ব্যাকগ্রাউন্ড একটু ঘাটায় দেখিস, এরা কোন লেভেলের ফার্স্ট লার্নার ছিল তোর কোনো আইডিয়াই নেই। যেমন রিসেন্টলি বিজয় শিকদার, ও আমার কলেজের ঠিক ফ্রেন্ড না, খুব একটা পরিচিত মানে ওই খাতির ছিল না, বাট ও আমাকে চিনে, আমি ওকে চিনি, গ্রুপ ওয়ানে ছিল বিজয় শিকদার। সবাই বোধহয় নিউজটা দেখছি, ও এমআইটি তে গেছে। এখন ভাই বিজয় এনডিসির ফার্স্ট ছিল। শুধু এনডিসির ফার্স্ট না, বিজয় শিকদার ছিল হচ্ছে আমার দেখা, আমি যাদেরকে কাছ থেকে চিনি তাদের মধ্যে ক্রিম ট্যালেন্ট মানুষগুলোর মধ্যে একটা। এবং ও গ্রুপ ওয়ানে ছিল, আমি খুব ভালো জানি না ও সম্পর্কে, বাট শুনতাম ও নাকি খুব একটা নাকি পড়তো না, তারপরে এনডিসিতে ফার্স্ট হইতো, বুয়েটে বোধহয় টপ 10-এ না কত জানি ছিল, বুয়েটের টিচার। এখন বিজয় শিকদার সবার জন্য এক্সাম্পল না আসলে। তারপর হচ্ছে যে জুয়েল ভাই, হ্যাঁ, জুয়েল ভাই বোধহয় বুয়েটে ফিফথ ছিল বা এনডিসিতে ফিফথ ছিল। জুয়েল ভাই আমার অনেক সিনিয়র, এই জন্য ওনার সম্পর্কে আমি অত ভালো জানি না। এখন আমি এটা বলতে চাচ্ছি যে তুই যদি বিদেশে এরকম বড় বড় কোম্পানিতে যেগুলোকে তোকে এক্সাম্পলিফাই করা হচ্ছে, সেখানে স্লো লার্নারদের কোনো জায়গা নেই। কোনো জায়গা নাই, লিটারালি কোনো জায়গা নাই। এবার আসি দেশে। দেশে হচ্ছে ধর, দেশে থাকলে সব থেকে প্রেস্টিজিয়াস জব কি, ধরে নিলাম আমাদের সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে বলা হয় বিসিএস ক্যাডার হচ্ছে বাংলাদেশের সব থেকে প্রেস্টিজিয়াস জব। প্রেস্টিজিয়াস, পাওয়ার এক্সারসাইজ, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অনেক বেশি। এটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের, বাট ধরে নিলাম একটা প্যারামিটার নিচ্ছি। একটা সময় ছিল স্লো লার্নারটা 2বার 3বার 4বার ট্রাই করলে বিসিএস হয়ে যেত, বাট এখন আর হয় না। এখন কেন হয় না? কারণ যখন এসব ফাস্ট লার্নাররা, মানে যাদেরকে আমি টেকনিক্যালি ফাস্ট লার্নার বলছি,
এরা যখন কম্পিটিশনে চলে আসলে বা চলে যখন আসছে আস্তে আস্তে, তখন স্লো লার্নারদের জন্য কিন্তু আর কোনো জায়গা নেই। সো ওরা দুইবার তিনবার চারবার দিয়ে 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 একেবারে শেষ বয়সের দিকে কিছু হইলেও হয়, অনেকের বার হয়ও না। তো আমি সবাইকে বলবো যে একটু ফাস্ট লার্নার হওয়ার চেষ্টা করতে হবে। এখন এটা কখনো একদিনে হয় না। মানুষ কখনো বয়সের সাথে বড় হয় না, মানুষ কখনো সময়ের সাথে বড় হয় না, মানুষ পরিস্থিতির সাথে বড় হয়। মানুষ থেকে শিখে, মানুষ ধাক্কা খেয়ে শিখে। তুই যদি ধর এখন তুই নর্মাল একজন মানুষ, তুই ধর রানার হবি, মানে তুই ম্যারাথন রানার হবি। তো যদি কোনোদিন 1 কিলোমিটার দৌড়াস, তুই যদি 1 বছর ধরে 1 কিলোমিটার দৌড়াস, ওই 1 কিলোমিটার তোর সমান কঠিন মনে হবে। কিন্তু তুই যদি কোনো একদিন 2 কিলোমিটার দৌড়াতে পারিস, দেখবি যে পরের দিন 1 কিলোমিটার ইজি মনে হবে। তুই যদি হচ্ছে কোনোদিন 3 কিলোমিটার দৌড়াতে চাস, দৌড়াস, দেখবি 2 কিলোমিটার সহজ হবে। সো এটা অল অ্যাবাউট ইউর মাইন্ডসেট, যে আমি আজকে 3 কিলোমিটার দৌড়াতে চাই, তখন দেখবি 2 কিলোমিটার তুই ক্লান্ত না হওয়া পর্যন্ত দৌড়াচ্ছিস। তো এই জন্যই আমাদের আসলে এখন 9-10-এর পড়াটা ইজি মনে হয়। তার মানে এই না যে 9-10 আমি অনেকবার পড়ছি, 9-10 ইজি মনে হয় কারণ আমি ওর থেকে বড় কঠিন প্রবলেম সলভ করে অভ্যস্ত। তারপর তুই যখন হচ্ছে 8-এ উঠছিলি তখন 7-এরটা ইজি মনে হইতো। So আমি বলতেছি আমাদের মাইন্ডসেটকে হচ্ছে একটুখানি এক্সারসাইজ করাইতে হবে। এভাবে যে কোনো একটা অঙ্ক না পারলেই ঠাস করে ভাইয়াকে বলে দিলাম, একটা জিনিস এক জায়গায় একটু আটকে গেলেই ভাইয়াকে প্রশ্ন করলাম, বা বাসায় টিচার আসে, একটা প্রশ্ন পারি নাই, তার জন্য বসে রেখে দিছি, অথবা হচ্ছে স্যার তো আছে প্রশ্ন করলেই হবে, বা ঠিক আছে এটা কোনো মতে একটু বুঝছি, থাক ভাইকে আরেকবার বলি ভাই বুঝাই দিক। এটা হচ্ছে স্লো লার্নার হওয়ার একটা স্লো প্রসেস। আর যখন তুই এই দায়িত্বগুলো নিজে নিয়ে নিবি, একটা প্রশ্ন পারলি না, ঠাস করে উত্তর দেখবি না, একটু নিজে ট্রাই কর। এন্ড দ্যাটস দ্য ওয়ে। একটা উত্তর ধর পারছিস না, বন্ধুর সাথে ঝট করে ডিসকাস না করে নিজে কিছুক্ষণ ভাব। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট যাক, 15 মিনিট যাক, বেশি সময় লাগলে আবার সমস্যা। এটা 23 ব্যাচের জন্য বলছি না, 23 ব্যাচের তো এখন ওই এগুলোর কোনো কিছু সময় নেই। তো আমি এটা বলতে চাচ্ছি যে হচ্ছে স্লো লার্নার মানে আসলে ওই কিউটনেস এর বিলাসিতা এখন তোর মধ্যে নাই, তোকে কেউ এত আদর করবে না এখন। দুনিয়া তোকে স্পেস দিতে যাবে না ভাই। আমি আমি নিজে হচ্ছে অনার্স পাশ করছি, মাস্টার্স করছি, বিসিএস দিলাম। তো আমি এখান থেকে খুব ভালো মতো, আমার অনেক বন্ধুরা বিদেশে যাচ্ছে আমি দেখছি। তো আমরা তো জব মার্কেটে জয়েন করছি মাত্র, তো আমি খুব ভালো মতো টের পাইছি ভাই, স্লো লার্নারদের কোনো স্পেস এখানে দিতে চায় না কেউ। স্লো লার্নারদের স্পেস এখানে খুব কম হয়, বুঝছিস? এখন বলতে পারিস ভাই আমি স্লো লার্নার হব, কিন্তু আমি অনেক বেশি পরিশ্রম করব। হ্যাঁ, হয়তোবা সেক্ষেত্রে অনেক সময় ভালো কিছু হয়, কিন্তু তুই যেটুকু পরিশ্রম করিস সেইটুকু পরিশ্রম যদি একজন ফাস্ট লার্নার করে বসে, তাইলে তো তুই তাকে বিট করতে পারবি না। এবং সর্বোচ্চ পর্যায়ে যেটাকে আমরা বলতেছি, সেইখানে তো সিট খুবই লিমিটেড থাকে, একেবারে টপ লেভেল পর্যন্ত। অ্যাডমিশন টেস্ট না, এরপরে অ্যাডমিশন টেস্ট লাইফের শেষ না, লাইফের সাকসেসের ডেস্টিনেশন অ্যাডমিশন টেস্ট না। সো ওইখানে যারা হচ্ছে ফার্স্ট লার্নার আছে, তারা যখন একবার ওখানে ট্রাই করে ফেলবে, তুই তাদের সমান ট্রাই করে কখনোই হচ্ছে তাদের মতো করতে পারবি না। এখন এই জন্য এখন থেকে একটু চেষ্টা করতে হবে ফার্স্ট লার্নার হওয়া। ওকে, একটু ধর একটা জিনিস বুঝলাম না, সাথে সাথে উত্তরটা না দেখলাম। তুই একটা জিনিস পারলি না, সাথে সাথে বন্ধুকে না বলি। একটা অঙ্ক বুঝি নাই, সাথে সাথে বাসার ভাইয়ের জন্য রেখে না দেই। নিজে একটু ট্রাই করি, নিজে একটু চেষ্টা করি, হ্যাঁ স্ট্রাগল করি। এটা কিন্তু 23 ব্যাচের জন্য বলছি না, 23 ব্যাচ তো 23 ব্যাচ একেবারে হচ্ছে খানের কিদারে, ওদের কথা আলাদা। তো ঠিক আছে, এই কথাগুলো একটু সবাই মাথায় রাখিস। ফার্স্ট লার্নার হওয়া একদিনের কাজ না। এটা 1 মাস, 2 মাস, 6 মাস, 8 মাস এরকম করতে করতে তারপরে হবে। ফার্স্ট লার্নার কেউ আসলে একদিনে হয় না, বুঝছিস? ফার্স্ট লার্নার মানুষ স্লো হয়, মানে স্লোলি ফার্স্ট লার্নার হইতে হয়। আর মাইন্ডসেটকে ঠিক করতে হয়, এটা হচ্ছে মেইন কথা। ওকে, সো অ্যামিন হচ্ছে কি, অ্যামিন হচ্ছে অ্যামোনিয়া। আমরা পড়াশোনায় ফেরত আসি। অ্যামিন হচ্ছে অ্যামোনিয়ার জাতক। সো অ্যামোনিয়া তো অ্যামোনিয়া, এই হচ্ছে আমাদের অ্যামোনিয়া। এখন আমি যদি অ্যামোনিয়ার এই একটা একটা করে হাইড্রোজেন আর দিয়ে প্রতিস্থাপন করি, তখন সেখানে অ্যামোনিয়া জাতক তৈরি হয়। যেমন ধর যদি এরকম হয়, আমার কাছে হচ্ছে টেকনোলজি আছে, সো আমি একটু টেকনোলজি ইউজ করি, এই একটা, এই একটা, এই একটা। জোস। তো যদি অ্যামোনিয়ার একটা আর প্রতিস্থাপিত হয়, তখন সেটাকে আমরা একটা অ্যামিন বলি। এবং এটাকে আমরা কোন অ্যামিন বলি? 1 ডিগ্রি অ্যামিন বলি, তাই না? অ্যামোনিয়া যদি এরকম হয় যে দুইটা আর প্রতিস্থাপিত হচ্ছে, দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে, তখন সেটাকে আমরা 2 ডিগ্রি অ্যামিন বলি। যদি তিনটাই প্রতিস্থাপিত হয়, তখন সেটাকে আমরা 3 ডিগ্রি অ্যামিন বলি। ওকে, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। তো আমি বলতে পারি অ্যামোনিয়া আসলে টেকনিক্যালি অ্যামোনিয়ার জাতক। এখন
লুইস মতবাদ অনুযায়ী এরা তো সবাই খার, কারণ এখানে কি আছে, এখানে লোন পেয়ার আছে। আচ্ছা বাচ্চা বাচ্চারা বলতো ভাইয়া, এই লোন পেয়ার অনুযায়ী কোনটার খার ধর্ম সব থেকে বেশি হওয়া উচিত? আমি জানি যে যেখানে লোন পেয়ারের ডেন্সিটি বেশি সেটা সব থেকে বেশি খাড়ধর্মী হওয়া উচিত। এবং ভাইয়া তো আমরা তো শিখাইছে আর হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রন ডোনার, তাহলে এখানে ইলেকট্রন ডোনার সব থেকে বেশি, সো এটা সব থেকে বেশি খাড়ধর্মী হবে। না, ওটা সব থেকে বেশি খাড়ধর্মী, সো এটা হওয়া উচিত ছিল। হ্যাঁ, তুই যেটা বলতেছিস আমি মেনে নিচ্ছি, তুই বলতেছিস ভাই এরকম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপর হচ্ছে অ্যামোনিয়া, এটা হচ্ছে তোর কথা, এটা হওয়া উচিত ছিল। কিন্তু এটা না আসলে প্র্যাকটিক্যালি হয় না। আমি প্রায় একটা কথা বলি, কথাটা আমার না, কথাটা থ্যানোসের, রিয়েলিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। মাঝে মধ্যেই দেখবি যে আমি বলি রিয়েলিটি সবসময় আসলে সুখকর না, রিয়েলিটি হচ্ছে খুবই ক্লিশে, খুবই সাধারণ। তো এখানে আসলে ক্রমটা কি হয় জানিস ভাই? ক্রমটা হয় হচ্ছে এইটা 213, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, তারপর হচ্ছে অ্যামোনিয়া, দাঁড়া একটু নিচে নামাই, অ্যামোনিয়া, তারপর হচ্ছে অ্যানিলিন। এখন এখানে সবই সিরিয়াল ঠিক আছে, শুধু কি হয়ে গেছে, এই 3 ডিগ্রিটা এখানে কেন আসছে? কেউ কি বলতে পারবি 3 ডিগ্রি কেন এখানে আসছে? রিয়েলিটি অলওয়েজ ডিসঅ্যাপয়েন্টিং না, রিয়েলিটি মাঝে মধ্যে ডিসঅ্যাপয়েন্টিং। So, আমার কথা হচ্ছে ভাই, 2 ডিগ্রি আগে, তারপরে 1 ডিগ্রি, তারপরে অ্যামোনিয়া, মানে সবই ঠিক আছে, খালি যে 3 ডিগ্রিটা কেন এখানে চলে আসলো? কারণ আমার লোন পেয়ার আছে, কিন্তু লোন পেয়ার থাকলে তো হবে না। এই লোন পেয়ার তো আমাকে কাউকে দিতে হবে। মানে কাউকে যখন আমি দিব তখন একটা স্টেরিক বাধার ব্যাপার আছে না? তো এই যে 3 ডিগ্রিতে 3টা 8 থাকে, এগুলোকে বলা হয় বাল্কি গ্রুপ। তোরা কি বাল্ক বুঝিস? বাল্ক মানে বড়, বাল্ক মানে মোটা। তো এখানে বাল্কি গ্রুপ আছে, স্টেরিক বাধা বেশি, এই জন্য 3 ডিগ্রি আমিনের ঘাট ধর্ম কমে গেছে, দুটা থেকে কমে গেছে। হ্যাঁ, যেটাকে হচ্ছে বড় সড়ো বলে এটাকে স্টেরিক বাধা বলা হয়। এবার লিখে নে অ্যামিনো, এটা কিন্তু এমসিকিউর জন্য ভয়াবহ ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আচ্ছা, কেবল এক্সামে ভুল করলাম, আয় হায় রে, আর 2 মিনিট পরে এক্সামটা দিতি, সেভ করে নেই। আই মিন, আমার 23 ব্যাচের স্টুডেন্ট আসলে একটু মাঝে মধ্যে রিগ্রেট করে। রিগ্রেট করে হচ্ছে যে ভাইয়া আপনার এখানে যদি আগে পড়াইতেন, তারপরে যদি উদ্ভাসের পরীক্ষা দিতাম, তাহলে বোধহয় খুব ভালো হইতো। এটা 23 স্টুডেন্টরা অনেক রিগ্রেট করে যে ভাই, নর্মালি কি হয়, উদ্ভাসে ভুল করে আসি, তারপরে ক্লাসে এসে দেখি ও আচ্ছা এটা আমি ভুল করছি, কারণ আমি তো উদ্ভাস থেকে আসলে পেছনে, মানে উদ্ভাসকে তো আমি দৌড়ায় ধরতে পারি না। সো ওরা খুব রিগ্রেট করে যে একটু যদি হচ্ছে আপনি আগে পড়াইতেন তাহলে খুবই ভালো হইতো। বাট এটা 24 ব্যাচ ইনশাল্লাহ করবে না, কারণ 24 ব্যাচের আমি হচ্ছে 23-এর আর্কাইভ ক্লাসগুলো সব দিয়ে দিব। আর 23-24-এর সিলেবাস তো সেম। সো ওরা অন্তত হচ্ছে উদ্ভাসের উইকলি গুলো একেবারে ফুল প্রিপেয়ার্ড হয়ে দিতে পারবে। তো আমার 24-এর অ্যাডমিশন ব্যাচটাও খুব রিল্যাক্সে পড়াশোনা করতে পারবে। তো 24 ব্যাচ আর পিপল আর লাকি এই দিক দিয়ে। কারণ আসলে সত্যি কথা, যে আমার কাছে পড়ে অভ্যস্ত, এটা আমি বিশ্বাস করি, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার কাছে পড়ে যে অভ্যস্ত, সে অন্য একজন টিচার, তিনিও হয়তো ভালো পড়ান, কিন্তু কেন জানি তারা ওই টিচারের পড়াতে অ্যাডজাস্ট করতে পারে না। এটা আমি দেখছি, আমার স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক শুনি। অবশ্যই ওই ভাইয়া ভালো পড়ান, কিন্তু তারা অ্যাডজাস্ট করতে পারে না। তো এই জন্য হয় কি, ওরা আর কারো ক্লাস করতে পারে না, মানে কারো ক্লাস করে না। তো এই জন্য কি হয়, ওরা আমার ক্লাসের জন্য বসে থাকে, বাট আমি তো এবার উদ্ভাসের সাথে দৌড়ায় ধরতে পারি না। তো এই জন্য যেটা হয় যে উদ্ভাসের জন্য আহ ওরা ভালো মতো পরীক্ষাগুলো দিতে পারেনি এবার। আচ্ছা, আমি একটু বুঝাই দিই যদি কেউ না বুঝতে পারিস। তো মেইন কথা হচ্ছে, এগুলো সব হচ্ছে ক্ষার, লুইস ক্ষার। ওকে। তো লুইস ক্ষার মানে কি, লোন প্যাড আছে, তো যেখানে লোন প্যাডের ডেন্সিটি বেশি সেখানে ক্ষার ধর্ম বেশি হওয়া উচিত। তো সেই অনুযায়ী এই 3 ডিগ্রি অ্যামিনে 3টে ডোনার আছে, লোন প্যাডের ঘনত্ব এখানে সব থেকে বেশি, তার মানে এর ক্ষার ধর্ম সব থেকে বেশি হওয়া উচিত, সব থেকে শক্তিশালী ক্ষার হওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে যে 1 ডিগ্রির ক্ষেত্রে মানে, সো এটা নর্মাল ক্রম হওয়া উচিত। কিন্তু 3 ডিগ্রি 213 মনে রাখবি, 213 শর্টকাটে মনে রাখা যায়। এই 3 ডিগ্রিটা কেন মাঝখানে ঢুকে গেছে? 3 ডিগ্রি মাঝখানে ঢুকে গেছে কারণ এই শুধু লোন প্যাড থাকলে তো হবে না, লোন প্যাডকে তো দিতে হবে তাকে, তাই না? লোন প্যাড ডোনেট করতে হবে। সো 3 ডিগ্রিতে স্টেরিক বাধা বেশি, মানে বড় বড় আর থাকে, এখানে কেউ আসতে পারে না, ইলেকট্রন নিলেই তো, থাকলেই তো হবে না, ইলেকট্রনকে তো কাউকে নিতে আসতে হবে। সো এখানে নিতে আসতে হবে না, এই জন্য হচ্ছে আমাদের স্টেরিক বাধা বেশি।
আর অ্যানিলিনের ক্ষেত্রে কি হয় ভাই, এ তো লোন পেয়ার ভেতরে দিয়ে দেয়, সো লোন পেয়ারের ডেন্সিটি তো আরো কমে গেছে, এই জন্য অ্যানিলিন সব থেকে দুর্বল ক্ষার। এবার এখানে অ্যামিন প্রস্তুতি প্রিপারেশন। এবার কথা আসে ভাইয়া, আপনি তো প্রিপারেশন পছন্দ করেন না, তাহলে প্রিপারেশন কেন পড়াচ্ছেন? ভাই শেষ গ্রুপ পড়তেছি, তো এখন আর তোকে কোনো কিছু শেখানো আমার বাকি নাই, এই জন্য হচ্ছে প্রিপারেশনটা আমরা পড়বো। মানে একেবারে লাস্ট কার্যকরী মূলক না, তো সবই তো পড়ে ফেলছি, এমন কোনো বিক্রি এখানে আমি দেখবো না, বা এমন কোনো বিক্রি আমি লিখবো না যে বিক্রি তোকে আমি আগে দেখাইনি, দেখিস। দেখবি যাই লিখবো তো সব পরিচিত। প্রথমটা, কাঁচা বাচ্চারা। আরসিএন সায়ানাইডকে আমি বিজারণ করব। LiAlH4। মনে আছে বিজারণ মানে এখানে কার্বন নাইট্রোজেন বন্ধন ভেঙে কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, তার মানে এখানে তৈরি হবে আর, তারপরে হচ্ছে CH2, এখানে NH2, তার মানে আমি এখানে 1 ডিগ্রি অ্যামিন পাচ্ছি। আচ্ছা, আমি যদি সায়ানাইডকে বিজারণ না করে আইসোসায়ানাইড বা কার্বিলামিনকে বিজারণ করি, তাহলে কি 1 ডিগ্রি অ্যামিন পাবো নাকি অ্যামিন পাবো কিন্তু 2 ডিগ্রি অ্যামিন পাবো? এইটা RNH CH3। আমি বিশ্বাস করি এই বিক্রিয়া সবাইকে আমি আগে শেখাইছি। তাহলে সায়ানাইডকে বিজারণ করলে 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, আইসোসায়ানাইডকে বিজারণ করলে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। এবং শেষ ক্লাসে এসে তোরা কি টের পাচ্ছিস অর্গানিক বেসিকটা কতটা ইম্পর্টেন্ট ছিল? অর্গানিক বেসিক বা অর্গানিক এবিসি যাই বলি। 2 নম্বর, আমি যদি হচ্ছে NO2 এটাকে বিজারণ করব, সো নাইট মানে নাইট্রোকে নর্মালি হচ্ছে টিন আর HCl এই দুইটা মিলে বিজারণ করে, মানে এরা আসলে আমাদেরকে এটা সাপ্লাই করে। এখন এখানেও বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে যে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বন্ধন ভেঙে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন তৈরি হবে। আবারও বলছি, যে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বন্ধন ভেঙে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন তৈরি হবে, মানে এখানে তৈরি করবে NH2, আর এখানে তৈরি করবে হচ্ছে কি, তৈরি করবে হচ্ছে পানি, অক্সিজেন বের হয়ে যাবে, সো আমি এখানে অ্যামিন পাচ্ছি। 3 নম্বর, এটা গত ক্লাসে আমরা দেখছি, আমি যদি অ্যামাইডকে বিজারণ করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে, তখন এখানেও কার্বন অক্সিজেন বন্ধন ভেঙে কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হবে, এখানে তৈরি করে আর, দেন হচ্ছে CH2, তারপর হচ্ছে NH2, আর তৈরি করে হচ্ছে পানি। তাহলে আমরা কি দেখলাম? একটা হচ্ছে সায়ানাইডকে বিজারণ করলে অ্যামিন তৈরি হয়, আইসোসায়ানাইডকে বিজারণ করলে অ্যামিন তৈরি হয় বা 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। এরপরে আমরা দেখলাম হচ্ছে আহ কি বলে, নাইট্রোকে হচ্ছে বিজারণ করলে অ্যামিন তৈরি হয়, আর এরপরে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এটাকে বিজারণ করলে অ্যামিন তৈরি হয়। একটা মজার ঘটনা ঘটছে, তোদের সঙ্গে শেয়ার করব, মানে পড়াশোনা রিলেটেড না, বাট খুব মজা লাগছে আমার কাছে, মজা আবার ফানিও লাগছে। সেটা হচ্ছে গত পরশুদিন রাতে হয়েছে আর কি। মানে কি হয়েছে, আমাদের একটা জ্যাকেট দিছে বুঝছিস, মানে যারা আসলে BCS ক্যাডার হয়েছে। তো আমি জ্যাকেটটা একটু দেখাই, জ্যাকেটটা খুব সুন্দর। এই হচ্ছে জ্যাকেট, মানে জ্যাকেটটা হচ্ছে এই যে এখানে একটা মানে আমরা যে ক্যাডার, জাস্ট ছোট একটা লোগো আছে আর কি। এখানে লেখা আছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ বাংলাদেশ পুলিশ 43rd BCS, মানে সহকারী পুলিশ সুপার বাংলাদেশ BCS। তো এটা হচ্ছে আমি মিরপুর থেকে আসছিলাম পরশুদিন রাতে। রাত তখন কয়টা বাজে, 8টা, বা হচ্ছে শুক্রবারে আর কি, শুক্রবার। তখন বাজে হচ্ছে 7টার মতো। তো আগে যেখানে বাণিজ্য মেলা হইতো, আগে যেখানে বাণিজ্য মেলা, ওই যে ওই রাস্তাটা কিন্তু এখন অনেক সুন্দর, আগারগাঁর ওইদিকে, মানে ওই রাস্তাটা আগে খুবই বাজে ছিল, বাট মেট্রো রেল হওয়ার পর থেকে নিচটা অনেক সুন্দর। তো আমি হচ্ছে মিরপুর থেকে আসছি, আগারগাঁ সিগন্যাল পার হয়ে ওই যেখানে বাণিজ্য মেলা হইতো আগে, চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র ছিল, ওইখানে একজন সার্জেন্ট হচ্ছে, উনি আমাকে এরকম একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে, ওনার হাতে লেজার থাকে, যে আপনি এখানে দাঁড়াবেন, মানে সিগন্যাল দিছে আর কি। তা আমি ওখানে দাঁড়াইছি, আমার বাইকের স্পিড কত ছিল, 60। তো আমার বাইকে তো ABS আছে, আমি ওনার সিগন্যাল মতো যেখানে উনি সিগন্যাল দিছে আমি ওইখানে দাঁড়াইছি। পেছন থেকে ধাস করে একটা CNG হচ্ছে আমাকে লাগাই দিছে, এবং এত জোরে মারছে
যে ওই সিএনজির যে সবুজ রঙের যে রং, এটা আমার বাইকের এক্সস্ট পাইপ মানে সাইলেন্সার পাইপের সঙ্গে অলরেডি লেগে দেখছি, লেগে আছে। সাইলেন্সার পাইপের দুইটা উপরে একটা খাপ লাগাইছিলাম, ওটা ফেটে পর্যন্ত গেছে। And আমি পড়ে গেছি। এমন আমার কিছু হয়েছে এরকম না, বাট পড়ে গেছি। তো উনি আসলে আমাকে মানে ব্রেক করছে, কিন্তু উনি একটু কাত হয়েও গেছে, যে আমি বাইকটা হচ্ছে জাস্ট কাত হয়ে পড়ে গেছে। তো এটা দেখে এমনিতেই হচ্ছে ওই সার্জন যিনি ছিলেন উনি এমনিতেই খুবই বিরক্ত হয়েছেন, কারণ সিগন্যাল দিয়েছে মানে নাই, তারপর আবার আমাকে হচ্ছে ধাক্কা দিছে। তো উনি, আমি পড়ে গেছি, উনি আসছে আমাকে হচ্ছে উঠাইতে আর কি। তো উনি উঠাইতে সামহাও ওইটা দেখছে আর কি, আমি কিন্তু কিছুই বলি নাই। আমি জাস্ট পড়ে গেছি, পড়ে গিয়ে এখন আমার বাইকটা একলা উঠাইতে পারছি না, আমি জাস্ট পড়ে গেছি, উঠবো, তো উনি বাইকটা ধরে আমাকে উঠাচ্ছে। তো ধরে ওঠায় উনি লোগোটা দেখছেন আর কি, মানে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। তো উনি বোধহয় সার্জেন্ট। আমি এখন ওই র্যাঙ্ক গুলো খুব ভালো মতো চিনি না। তো পরে হচ্ছে উনি পরে আমাকে স্যার স্যার বলা শুরু করছে। আর ওই যে যে হচ্ছে সিএনজি ওয়ালা, সেই সিএনজি ওয়ালাকে তো হচ্ছে মানে খুবই মানে রেগে টেগে গেছে সার্জেন্ট। তাকে তো মামলা দিবে, তার কাগজপত্র চাইছে। এখন ওই সিএনজি ওয়ালা শুনছে যে উনি আমাকে স্যার বলছে, পরে উনি বলছে যে হচ্ছে আহ স্যার, ওই সিএনজি ওয়ালা আমাকে বলতেছে, স্যার আপনি একটু ওনাকে বলে দেন। আর আমি বলছি যে আপনি আমারে ধাক্কা মারছেন খালি খালি, আমি কিছুই করি না, আমি আমি বরং নিয়মটা মানছি। আর আপনি নিয়ম না মেনে, উনি হচ্ছে ফাঁক ফোকর দিয়ে চলে যেতে চাইছিল আর কি, রাস্তা খুব একটা ভারী ছিল, মানে ফাঁকা ছিল বেশ, চলে যেতে যাচ্ছিল আর কি পালায়, যে সিগন্যাল মানবো না, চলে যাব। পরে আমি ওনাকে জাস্ট এটা বললাম যে আমাকে ধাক্কা মারছে এই জন্য মামলা দেওয়া লাগবে না, যদি আসলেই সে মামলা ডিজার্ভ করে তাহলে দেন, আর যদি মনে হয় যে সবকিছু ঠিক আছে তাইলে হচ্ছে মামলা দেওয়ার দরকার নাই, তাহলে ছেড়ে দেন, বাট আমাকে ধাক্কা দিয়েছে এই জন্য মামলা দেওয়া লাগবে না। তো ঘটনাটা খুব আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। ওকে। না না, আমি আমি কিছুই বলিনি, আমি ওখানে আমার নাম ঠিকানা পরিচয় বা আমি কি বা কি কিছুই বলিনি, উনি শুধু ওটা লেখা দেখছে আর কি। তো কি হইলো, সায়ানাইডকে বিজারণ করলে অ্যামিন তৈরি হয়। তারপরে হচ্ছে আইসোসায়ানাইডকে বিজারণ করলে অ্যামিন তৈরি হয় বা 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। তারপরে নাইট্রোকে যদি বিজারণ করা হয় তাহলে সেখানে অ্যামিন তৈরি হয়। আর এরপরে হচ্ছে মামলা দিছে, মামলা দিছে কিনা আমি জানি না, কারণ হচ্ছে আমি ওখানে থাকতে চাইনি, কারণ আমি চাইনি যে উনি ওনার রেগুলার কাজে আমার দ্বারা প্রভাবিত হোক। তো আমি ওখান থেকে চলে আসছি তাড়াতাড়ি। মানে হচ্ছে ওনারা মামলা হয়তোবা দিছে হয়তোবা দেয় নাই, বাট আমি ছিলাম না ওখানে, চলে আসছে। কারণ আমি থাকলে ওই সিএনজি ওয়ালা আমার এমনি এখন খুব মায়া বেশি, এখনো খুব বেশি মায়া কাজ করে মানুষের জন্য। তো এখন আমি থাকলে হয়তোবা হচ্ছে ওনাকে রিকোয়েস্ট করতাম যে ঠিক আছে মামলা দেওয়া লাগবে না, কারণ আমার জন্যই তো সে থামছে, না তো ধরতেই পারতো না। এই জন্য আমি ওনার কাছে ইন্টারফেয়ার না করে আমি চলে আসছি। সো অ্যামাইড কে বিজারণ করলো কি তৈরি হয়, অ্যামিন তৈরি হয়। ওকে, এরপরে দেখ অ্যালকাইল হ্যালাইড। বাট আমি গত কয়েকদিনে টের পাচ্ছি যে আমি আসলে পড়ানো তো আমি ইনশাল্লাহ সবসময় রাখবো, পড়ানো আমি ছাড়বো না, বাট পড়ায় আমি যে পরিমাণ ইনফ্লুয়েন্স তৈরি করতে পারছি, আমি ইনশাল্লাহ বিসিএস এ গিয়েও মানুষ মানে দেশের জন্য ইনফ্লুয়েন্স তৈরি করতে পারবো বা পজিটিভ কিছু আনতে পারবো, এটা আমার কাছে মনে হচ্ছে, ফিল হচ্ছে। এবং গত কয়েক কয়েক সপ্তাহ ধরে আমার এটা ফিল হয়, কেন জানি আশেপাশে সবকিছু আমার নিজের দায়িত্ব মনে হয়, আমি জানি না কেন এটা হচ্ছে। মানে ধর কোথাও একটা খারাপ, খারাপ কিছু বলতে ধর যেটা একটা কিছু ঘটছে, ধর একটা কিছু ঘটছে বাট এটা ঘটা উচিত না, আগে এতটা গায়ে লাগতো না, বাট এখন কেন জানি মনে হয় যে ওইটা ঠিক করা আমার দায়িত্ব, মানে এটা আমার কাছে ফিল হয়। বা এটা এটা কেন এরকম হবে, মানে এটা তো আমার দায়িত্ব যেটা এভাবে না হওয়া। তো এরকম একটা চিন্তা ভাবনা এখন আসছে, মানে কেন জানি মনে হয় আশেপাশে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে কি ফিল হয় আর কি, মানে ক্যাডার যে হইছো ফিলটা কি, তো আমার কাছে মনে হয় ফিলটা হচ্ছে এইটা, আশেপাশের অনেক ঘটনা যেগুলো আগে আমার এত গায়ে লাগতো না, বাট এখন আমার গায়ে লাগে, আমার কাছে মনে হয় এটা ঠিক করা তো আমার দায়িত্ব। তো আমি কেন আমার কাজটা করছি না। ওকে, তো যেখানে ছিলাম অ্যালকাইল হ্যালাইড, এবং তার সাথে হচ্ছে আমি অ্যামোনিয়া নিব, তো এখানে কি হয়, এইচ আর এক্স মিলে হচ্ছে এইচ এক্স তৈরি হয়। এখানে কি হবে, এখানে তৈরি হবে হচ্ছে আর NH2 প্লাস, এখানে কি তৈরি হয়, এখানে তৈরি হয় হচ্ছে এইচ এক্স। এটা, তাহলে আমি কি পাচ্ছি, 1 ডিগ্রি অ্যামিন পাচ্ছি। ওকে। আবার দেখ ভাই, যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে তুই 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া করাস, খেয়াল করছিস 1 ডিগ্রি অ্যামিন কিভাবে লিখছে, অনেকে এবার খুঁজে পাবে না ভাই কি লিখছেন। নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন একটা আর, এটাই আমি এতক্ষণ ধরে বুঝাইছিলাম যে নাইট্রোজেনের সঙ্গে দুইটা হাইড্রোজেন একটা আর থাকলে 1 ডিগ্রি অ্যামিন হয়।
তো কথা হচ্ছে এখানে কি হয়, এখানে হবে হচ্ছে এইটা এক্স আর হচ্ছে এইচ, এটা মিলিত হয়। তার মানে আলটিমেটলি কি তৈরি হয়, এখানে তৈরি হয় হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, R2HN প্লাস এখানে হচ্ছে এইচ এক্স। এবং অলরেডি প্যাটার্নটা বুঝে গেছিস, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে তুই যদি 2 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া করাস NR2, তখন তুই এখানে পাবি হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন R3N প্লাস এইচ এক্স। আচ্ছা কি মনে হয় আর কি ডিগ্রি বাড়বে? মানে প্রাইমারি টারশিয়ারি কোয়াটারনারি, সরি প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, আর কি ডিগ্রি বাড়বে না বাড়বে না? না, আরো একটা বাড়বে। কিভাবে বাড়বে সেটা বুঝাই দিচ্ছি। আরেকটা বাড়বে হচ্ছে এভাবে, ধর আর এক্স এর সাথে তুই এখানে কি করবি, এখানে নিবি হচ্ছে এইটা NR3। এখন তোর কাছে মনে হইতে পারে ভাইয়া নাইট্রোজেনের যোজনী তো হচ্ছে 3, কিন্তু আমাকে বলতো ভাই, যদি এটা পসিবল, আমরা তো NH4 দেখছি, দেখছিস না? অবশ্যই তুই তো জীবদ্দশা দেখছিস। তাহলে NH4 হইলে কি হবে, NR4 কি হইতে পারে না? অবশ্যই হইতে পারে। কিন্তু সেটা কোন চার্জ হবে? পজিটিভ চার্জ। কারণ এই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে একটা আর এর সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করে, এর সাথে কি আসবে? Cl-। সো এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটাকে 4 ডিগ্রি বলে না, এটাকে কোয়াটারনারি বলে, বুঝছিস? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। তাহলে কি হইলো, অ্যামিনের প্রস্তুতিটা সংক্ষেপে রিভিউ করে দিই। সায়ানাইডকে বিজারণ করলে 1 ডিগ্রি, আইসোসায়ানাইডকে বিজারণ করলে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। আমি নাইট্রোকে বিজারণ করলে অ্যামিন তৈরি হয়। আমি অ্যামাইডকে বিজারণ করলে অ্যামিন তৈরি হয়। অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যামিন মেশাইলে, অ্যামোনিয়া মেশাইলে বিভিন্ন টাইপের অ্যামিন তৈরি হয়। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যামিনের প্রস্তুতি। এবার দেখি অ্যামিনের আমাদের রিয়াকশন। সো অ্যামিনের রিয়াকশন যখন লিখবি, তখন আমাদেরকে একটা জিনিস পড়তে হবে, এভাবে একটু লিখে নে যে ওহ নো। এই ওহ নো তোর জীবনকে খুব ইজি করে দেবে। মানে অ্যামিনের রিয়াকশন বলতে আসলে আমরা বুঝাই ওহ নো। এখন ওহ নো মানে বোধহয় কি কোনোদিন আগে বলছিলাম তোদেরকে যে এটা কি জিনিস? বলার কথা আমার মনে নাই, কি বলছিলাম কি বলি নাই। আচ্ছা, ওহ নো মানে হচ্ছে এইটা, OH, তারপর হচ্ছে NO, বুঝছিস? ওহ নো, ওহ নো মানে নাইট্রাস অ্যাসিড। তো অ্যামিনকে না নাইট্রাস অ্যাসিড দিয়ে অ্যামিনের অনেক বিক্রিয়া আছে, এবং আমাদের বইয়ে টেকনিক্যালি সোজা কথা বলি, অ্যামিনের বিক্রিয়া মানে হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া। এখন তোদেরকে এটাও বলছিলাম, নাইট্রাস অ্যাসিড খুবই আনস্টেবল একটা অ্যাসিড। ও নীরবে নিভৃতে মনে মনে নাইট্রিক অ্যাসিড হওয়ার একটা কামনা বাসনা ওর মধ্যে থাকে। সো কখনো যদি ও সুযোগ পায়, ও ঠুসঠাস করে জারিত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এই জন্য আমাদের সবসময় আমরা বিক্রিয়া স্থলে নাইট্রাস অ্যাসিড রেডিমেড নেই না, নাইট্রাস অ্যাসিড তৈরি করে সেসব ইনগ্রেডিয়েন্ট নেই। সো কখনো কখনো নেওয়া হয় হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, NaNO2 আর HCl, মানে আমরা এগুলা নেই, বুঝছিস? এরা মিলে আমাকে বিক্রিয়া স্থলে নাইট্রাস অ্যাসিড সাপ্লাই করে। আবারও বলতেছি, নাইট্রাস অ্যাসিড কিন্তু সরাসরি কেন নেই না, কারণ নাইট্রাস অ্যাসিড খুবই আনস্টেবল। এটা নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। ওইটা ঠেকানোর জন্য নাইট্রাস অ্যাসিড নেই না, নাইট্রাস অ্যাসিড তৈরি করে ওদের বাপ মারে নেই, সোজা কথা। এখন দেখি যে এই ওহ নো আমার কিভাবে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। প্রথম বিক্রিয়া দেখাচ্ছি। তুই যদি হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন নিস, আর এখানে হচ্ছে অ্যালিফেটিক অ্যামিন RNH2, তার সাথে এই ওহ নো নিবি আর কি, তখন এখানে কি তৈরি করে, এখানে তুই পাবি হচ্ছে অ্যালকোহল, আর এখানে হচ্ছে OH, তুই এখানে পাবি হচ্ছে নাইট্রোজেন, আর তুই পাবি এখানে এগুলো নেই, সোডিয়াম নাইট্রাইট আর হচ্ছে HCl। সো এখানে পাবি হচ্ছে অ্যালকোহল, এখানে পাবি হচ্ছে এটা HCl, নাইট্রোজেন, আর পাবি হচ্ছে HCl। আমি জানি তুই একদম একদম কিচ্ছু বুঝিস নাই, যা লিখছে এগুলো লিখে নে, পরে বোঝাচ্ছি। আবার তুই যদি এখানে অ্যারোমেটিক অ্যামিন নিস, এখানে তাপমাত্রা হচ্ছে এইটা, দ্বারা একটু ঠিকঠাক করে লিখি। NaNO2 প্লাস HCl, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এক্ষেত্রে কি হয়, তুই যদি অ্যারোমেটিক অ্যামিনের সাথে নিস, এবং তার সাথে যদি হচ্ছে ওহ নো নিস, এবং ওই যে ওইগুলো নিব, ওইগুলো মানে হচ্ছে উপরে যা যা ছিল তাই তাই, এবং তাপমাত্রা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস।
সো তুই প্রথমে এখানে পাবি হচ্ছে ডায়াজোনিয়াম লবণ, N2Cl, পাবি হচ্ছে পানি। এই N2Cl এর পানিকে তুই যদি হচ্ছে তাপমানটা বাড়ায়, কোনো বইতে লেখা আছে 30, কোনো বইতে লেখা আছে 35, সো তুই যদি হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস নিস, তখন তুই পাবি হচ্ছে এখানে ফেনল, তারপর পাবি নাইট্রোজেন, তারপর পাবি হচ্ছে HCl। এটুকু লিখে নে, পরে আমি অনেক কথা বলবো। ওকে, আমি এখানে যে দুইটা বিক্রিয়া লিখলাম সেই দুইটা বিক্রিয়া আমরা একটু অবজার্ভ করব, একটু অন্তর্দৃষ্টিতে তাকাবো যে এই দুইটা বিক্রিয়াতে আসলে কি কথাবার্তা লেখা আছে। ওকে, চল একটু ভালো মতো দেখি বুঝি এখানে কি হয়েছে। আগে দেখ, অবজার্ভ কর যে এই বিক্রিয়ার মধ্যে কি আছে। প্রথমত একই জিনিস নিচ্ছি, শুধু এটা অ্যালিফেটিক অ্যামিন, এটা অ্যারোমেটিক অ্যামিন, ওই ওহ নো নিচ্ছি, ওই সেম বস্তুই নিচ্ছি। কিন্তু খেয়াল কর, এখানে তৈরি হয়েছে অ্যালকোহল, নাইট্রোজেন এবং HCl, এখানে আবার তৈরি হয়েছে ডায়াজোনিয়াম লবণ এবং পানি। কিন্তু আমি যদি তাপমাত্রা 0 থেকে 5, এটাকে বলা হয় আইস কোল্ড তাপমাত্রা, আমি আইস কোল্ড তাপমাত্রা না নিয়ে আমি এখানে হচ্ছে তাপমাত্রা বাড়াইছি 35, তখন আবার দেখতো ভাই যে এইটা যা, এইগুলো তাই না। দেখ আগে এটুকু ফিল করতে পারিস কিনা একটু উত্তর দে। এখানে যা যা তৈরি হয়, অ্যালকোহল, অ্যালকোহলের জায়গায় এখানে হচ্ছে ফেনল, এখানে হচ্ছে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এইখানে HCl, এখানে HCl। তাহলে বুঝতে পারি যে আহ এটুকু একটু দেখ নিজের মধ্যে অ্যাজিউম করা যায় কিনা বা ফিল করা যায় কিনা। আমি সবসময় বলি অর্গানিক ফিল করতে হবে, যে হইতে পারে এই যে ডায়াজোনিয়াম লবণটা এইখানেও তৈরি হইতো, মানে ডায়াজোনিয়াম লবণটা এইখানেও তৈরি হইতো, কিন্তু সেই ডায়াজোনিয়াম লবণটা স্টেবল না। ডায়াজোনিয়াম লবণটা ডায়াজোনিয়াম লবণ হিসেবে থাকে না, ডায়াজোনিয়াম লবণ হিসেবে থাকে না দেখেই সে দুইটা স্টেপ বিক্রিয়া একসাথে হয়েছে। আর এই অ্যারোমেটিকের অ্যামিনের ক্ষেত্রে সেই দুইটা স্টেপ করতে আমার তাপমাত্রা বাড়ানো লাগছে। তাহলে এখানে আমি কয়েকটা সিদ্ধান্ত নিতে পারি। দেখ, প্রথম সিদ্ধান্ত হচ্ছে ArNH2 বেশি সক্রিয়। কার থেকে? সরি, ArH2 থেকে না, RH2। এর হবে না, RNH2 বেশি সক্রিয় কার থেকে? অ্যারোমেটিক থেকে। কেন? কারণ যেটা অ্যারোমেটিক অ্যামিন 0 ডিগ্রিতে করছে, সেটা করতে অ্যারোমেটিক অ্যামিনকে 35 ডিগ্রি দেওয়া লাগছে। কি বললাম? যেটা অ্যালিফেটিক অ্যামিন করছে 0 থেকে 5 ডিগ্রিতে, ওকে, সেইখানে অ্যারোমেটিক অ্যামিন করছে হচ্ছে 35 ডিগ্রিতে। তাহলে আমি বলতে পারি যে অ্যারোমেটিক অ্যামিনটা কম সক্রিয়, অ্যালিফেটিক অ্যামিনটা বেশি সক্রিয়। এরপরে আমি এটা বলতে পারি যে হচ্ছে আর N2Cl, অ্যারোমেটিক অ্যালিফেটিক ডায়াজোনিয়াম লবণ। N2 মানে নাইট্রোজেনকে বলা হয় অ্যাজোট, অ্যাজোট মানে নিষ্ক্রিয়, যেহেতু দুইটা করে নাইট্রোজেন আছে সেই জন্য একে ডায়াজোনিয়াম বলা হয়। সো এই অ্যারোমেটিক ডায়াজোনিয়াম লবণ খুবই আনস্টেবল, খুব আনস্টেবল। কিন্তু আমি যদি বলি এইটা ArN2Cl, এটা কিন্তু বেশ স্টেবল, মানে ওটা এভাবে থাকতে পারে, বাট অ্যালিফেটিক ডায়াজোনিয়াম লবণটা খুব একটা থাকে না, কারণ সে পরের স্টেপটা ঠুসঠাস করে করে ফেলে। দেখ, এই দুইটা সিদ্ধান্ত আমরা বুঝি কিনা। এই বিক্রিয়া আমরা বুঝবো, এই বিক্রিয়ায় কি হয়েছে সেগুলো আমরা বুঝবো। আপাতত আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো দেখ বুঝিস কিনা। তাহলে আমি সাম আপ করে দেই। সাম আপটা হচ্ছে, আমি যদি অ্যালিফেটিক অ্যামিন নেই, ওহ নো নিলে অ্যালকোহল, নাইট্রোজেন, HCl তৈরি হয়। আমি অ্যারোমেটিক অ্যামিন নিলে ওই অ্যালকোহল, নাইট্রোজেন, HCl ঠিকই তৈরি হয়, বাট সেখানে তাপমাত্রা বেশি লাগে। তার মানে হচ্ছে যে বিক্রিয়া অ্যালিফেটিক অ্যামিন আইসকোল তাপমাত্রায় দেখায়, সেই বিক্রিয়া দেখাইতে অ্যারোমেটিক অ্যামিনকে বেশি তাপ দেওয়া লাগে। তাহলে খুবই কমন সেন্স, অ্যালিফেটিক অ্যামিন বেশি রিঅ্যাক্টিভ অ্যারোমেটিক অ্যামিন থেকে, প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে, যেহেতু এই বিক্রিয়া একটা মেকানিজম আমি দেখাইছি, বা একটা মাঝখানে একটা স্টেপে থামাইতে হয়েছে আমাকে, বা মাঝখানে একটা স্টেপ ভিজিবল হচ্ছে, এইখানে সেই মাঝখানের স্টেপটা ভিজিবল না। এখন মাঝখানের স্টেপটাতে তো ডায়াজোনিয়াম লবণ তৈরি হয়, তাহলে আমি এটাও বলতে পারি অ্যালিফেটিক ডায়াজোনিয়াম সল্ট খুবই আনস্টেবল, বাট অ্যারোমেটিক ডায়াজোনিয়াম সল্ট বেশ স্টেবল, কারণ ওইখান থেকে স্টেবিলিটি ভাঙতে বেশি তাপমাত্রা দেওয়া লাগে। এখন আমি তো দেখাবো যে এই বিক্রিয়াগুলোতে আসলে কি হয়। অ্যারোমেটিকটা দিয়ে দেখাই। এই মেকানিজম লাগবে না, এমনি লিখে দিচ্ছি, এমনি।
বাট এটুকু না দেখালে আবার ফিল করতে পারবি না যে ঘটনাটা আসলে কি ঘটছে। সো এই হচ্ছে, হ্যাঁ খাতায় ওঠা সমস্যা নেই, এই হচ্ছে আমাদের অ্যামিন, এবং তার সাথে আমাদের কি আছে, ওহ নো আছে। এই হচ্ছে আমাদের ওহ নো। তো এটা তো পার্শিয়ালি মাইনাস, এটা পার্শিয়ালি প্লাস আমরা জানি। তো এই যে লোন পেয়ার দেশে কাকে নিবে, যে প্লাস তাকেই নিবে, তাই না? স্বাভাবিক না, যে প্লাস তাকেই নিবে, মাইনাসকে তো সে নিবে না। তো আমি যদি এখানে একটা হিসাব নিকাশ দেখাই, তাহলে এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়ায় হচ্ছে এইটা, এখানে তৈরি হবে হচ্ছে নাইট্রোজেন। একটু ভেঙে দেখাই, এখানে নাইট্রোজেনের সাথে হচ্ছে, বা এভাবে দেখাই, এ আর তো আমার কাছে আছে, এ আর নাইট্রোজেন। এখন নাইট্রোজেনের সঙ্গে দুইটা হাইড্রোজেন তো অলরেডি আমার কাছে আগে থেকে আছে। আর এরপরে সে কাকে নিবে, এরপরে সে নিবে হচ্ছে নাইট্রোজেনকে, NO কে। তো এখানে কোন চার্জ থাকবে, এখানে তো পজিটিভ চার্জ থাকবে, তাই না? এটাকে একটু ভেঙে দেখাই, যে এখানে নাইট্রোজেন, আবার এখানে হচ্ছে নাইট্রোজেনের সাথে হচ্ছে অক্সিজেন। এই তো। সো নাইট্রোজেনের উপরে পজিটিভ চার্জ আছে। ভাই এটা কিন্তু হয় না আসলে, মানে আমি তোকে বিক্রিয়ার মেকানিজম দেখাচ্ছি। সো অনেকে বলবে ভাই নাইট্রোজেনের হাত চার কেন দিচ্ছে, এটা তো একটা বিক্রিয়ার মেকানিজম, এভাবে তো খুব বেশিক্ষণ সেভাবে থাকে না। সো তাহলে কি ঘটনা ঘটে, আমি তোদেরকে শেখাইছিলাম টটোমেরিজমের সময়। আসলে ঘটনাটা ঘটে হচ্ছে এরকম, যেহেতু এইখানে অক্সিজেনের উপর একটা নেগেটিভ পজিটিভ চার্জ আছে, নাইট্রোজেনের উপর একটা পজিটিভ চার্জ আছে, তাহলে নাইট্রোজেন তো আসলে ইলেকট্রন চায়। তো এই অক্সিজেন নাইট্রোজেনকে ইলেকট্রন দিয়ে দেয়। তো আমরা কি শিখছিলাম, যেদিকে বন্ধন শিফট হয় তার উল্টো দিকে কি শিফট হয়, হাইড্রোজেন শিফট হয়। সো উল্টো দিকে যখন হাইড্রোজেন শিফট হয়, মানে আমি আসলে কি পাচ্ছি ভাই, দেখতো পাচ্ছি হচ্ছে এইটা, আর নাইট্রোজেন, তারপরে এখানে একটা হাইড্রোজেন থাকে, এবং এইখানে নাইট্রোজেনের সঙ্গে দ্বিবন্ধন থাকে, আর এখানে OH হয়ে যায়। এই নাইট্রোজেনের উপরে পজিটিভ চার্জ কিন্তু তখনও থাকে। আবারও বুঝাই দিই, দেখ কি হইলো, এই লোন পেয়ারের মাধ্যমে NO টাকে নিল, তখন নাইট্রোজেনের সাথে হাত হয়ে গেছে চারটা। এটা মেকানিজম দেখাচ্ছে আর কি, আর কিছু না। তো চার হাত হয়ে গেছে, কিন্তু চার হাত তো সে রাখবে না, তো অক্সিজেন থেকে ইলেকট্রনটা এখানে আসে। তখন অক্সিজেনের আবার হাত হয়ে গেছে একটা। অক্সিজেন কাকে নেয়, হাইড্রোজেনকে নেয়। তো অক্সিজেন হাইড্রোজেনকে নিয়ে OH তৈরি করছে, আর এই বন্ধনটা এইখানে চলে আসছে। তাতে করে কি হলো, যে লাও সেই কত হয়ে গেল, এইদিকে বন্ধন শিফট হয়েছে, এদিকে হাইড্রোজেন শিফট হয়েছে, বাট ওর প্লাস কিন্তু প্লাসই রয়ে গেছে। এরপরে আবার সেম ঘটনাই ঘটে, যে এ আবার এইখানে আসে, এই হাইড্রোজেন আবার এইখানে যায়। সো আলটিমেটলি আমি পাচ্ছি হচ্ছে এইটা, আর নাইট্রোজেন এখানে পজিটিভ, ট্রিপল বন্ড, আর পানি পানির মতো করে বের হয়ে যায়, বুঝছিস? সো এই যে এভাবে তৈরি হয় ডায়াজোনিয়াম। আর যেহেতু আমাদের হচ্ছে এই বিক্রিয়াস্থলে একটা ক্লোরিন ছিল, ওই যে HCl এর Cl, পরে এই প্লাসকে প্রশমিত করার জন্য এখানে একটা ক্লোরিন আসে আর কি। ওটা তো আয়নিক ইন্টারেকশন, ওটা দেখাইলেও হয়, না দেখাইলেও হয়। তাহলে বুঝতে পারছি ডায়াজোনিয়াম লবণ কিভাবে তৈরি হয়। এটা অ্যালিফেটিকও তৈরি হইতো, বাট অ্যালিফেটিক ডায়াজোনিয়াম লবণটা খুবই খুবই আনস্টেবল। মানে অ্যালিফেটিক ডায়াজোনিয়াম লবণটা কখনোই এভাবে থাকে না। এখন কেন থাকে না, কারণ এই পানিকে যে আমি দেখাচ্ছি, দেখ এই যে পানি যে ঘটনাটা ঘটে, তুই যখনই এখানে তাপমাত্রা বাড়াই 35°C দিবি, ডায়াজোনিয়াম লবণ না খুবই আনস্টেবল। মানে ও পাইলেই হচ্ছে এখান থেকে ইলেকট্রন নিয়ে বের হয়ে যায়, কি হিসেবে বের হয়ে যায়, নাইট্রোজেন হিসেবে বের হয়ে যায়। তখন দেখ আমাদের আর মাইনাস থাকে না, এই মাইনাসের সাথে কি আসবে, মাইনাসের সাথে আসবে হচ্ছে, সরি, আর হচ্ছে প্লাস হয়ে যায়। এই প্লাসের সাথে আসবে হচ্ছে OH, অ্যালকোহল। আর এখানে কি তৈরি করে, এখানকার যে ক্লোরিন আর HCl মিলে তৈরি করে। সো ডায়াজোনিয়াম লবণের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ডায়াজোনিয়াম লবণ নাইট্রোজেন বের করে খুব সহজে। আমরা ডায়াজোনিয়াম লবণ পড়বো একটু পরে, ওয়েট কর। খুব সহজে নাইট্রোজেন বের করে, তখন বেনজিনটা মাইনাস থাকে, সরি প্লাস থাকে, বেনজিন যে প্লাস থাকে তার সাথে যে মাইনাস থাকে তার সাথে আসে। সো যে রিয়েকশনটা এখানে একবারেই হয়ে যায় অল্প তাপমাত্রায়, আর এখানে হইতে গেলে সময় লাগে, মানে এই ডায়াজোনিয়াম লবণ ওই পানি যা হয়েছে তাই, ওদেরকে তাপমাত্রা বাড়াই দিলেই ওরা পরবর্তী স্টেপ করে ফেলে। তুই যে ব্যাচেরই হোস, 23, 24, 25, 26, 27, 28, যে ব্যাচেরই হোস, ডায়াজোনিয়াম লবণের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি যদি অ্যালিফেটিক ডায়াজোনিয়াম লবণ নেই, অ্যালিফেটিক ডায়াজোনিয়াম লবণের অস্তিত্ব আমরা খুব একটা টেরই পাই না, কারণ কি, এত বেশি আনস্টেবল, এটা সাথে সাথে পরের স্টেপ করে ফেলে। অ্যারোমেটিক ডায়াজোনিয়াম লবণটা মোটামুটি স্টেবল, কিন্তু এতটা স্টেবলও না, কারণ দেখ 35 ডিগ্রি কিন্তু এমন আহামরি আমাদের তাপ দেওয়া লাগে না, 35 ডিগ্রি নেচারেই থাকে।
সো খুব ঠান্ডা ভাবে না রাখলে পরবর্তী স্টেপটা হয়ে যায়। নাইট্রোজেনের প্লাস সঞ্চরণশীল ইলেকট্রন থেকে সাপ্লাই জন্য বেশি স্টেবল এরকম, কিন্তু খুব একটা স্টেবল না। এটা এই প্লাসটা আসলে কি হয়, এই প্লাসটা তো ক্লোরিন দিয়ে আটকানো থাকে, ক্লোরিন দিয়ে ইন্টারঅ্যাক্ট করা থাকে, এই জন্য মোটামুটি স্টেবল থাকে। বাট একটু তাপ দিলেই আবার হচ্ছে ইন্টারেকশনটা যখন ভেঙে যায় তখন ইলেকট্রন নিয়েও বের হয়ে চলে যায়। তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে এইটা আর NH2, এর সাথে যদি আমি ওহ নো দিই এবং আমি দিব হচ্ছে সোডিয়াম নাইট্রাইট NaNO2 প্লাস হচ্ছে HCl, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তখন এখানে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে অ্যালকোহল, আমি পাচ্ছি হচ্ছে এখানে নাইট্রোজেন যেটা বুদবুদ আকারে গ্যাস তৈরি করবে, আর আমি এখানে পাচ্ছি হচ্ছে HCl। তাহলে দেখ ভাই, তুই 1 ডিগ্রি অ্যামিন নিলে কি পাচ্ছিস, 1 ডিগ্রি অ্যামিন নিলে পাচ্ছিস এইটা বুদবুদ আকারে নাইট্রোজেন গ্যাস তৈরি হবে। সো 1 ডিগ্রি অ্যামিন নিচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে অ্যালকোহল, নাইট্রোজেন গ্যাস এবং HCl। তুই যদি 2 ডিগ্রি অ্যামিন নিস, R2NH, এর সাথে আমরা নিব হচ্ছে ওই যে ওহ নো, এবং আমি সেম শর্ত নিব, সেম শর্ত। 2 ডিগ্রি অ্যামিন কখনো ডায়াজোনিয়াম লবণ তৈরি করে না। কারণ কি, ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে গেলে দেখ, এই নাইট্রোজেনের না প্রত্যেকটা হাত কি বলে, দুইটা হাতে হাইড্রোজেন থাকা লাগে। এই যে বিক্রিয়ার মেকানিজম দেখি, এই নাইট্রোজেনের দুইটা হাতে হাইড্রোজেন না থাকলে কিন্তু ডায়াজোনিয়াম লবণ তৈরি হয় না। সো 2 ডিগ্রিতে কখনোই ডায়াজোনিয়াম লবণ তৈরি হয় না। 2 ডিগ্রিতে আসলে এই এইচ এবং ওএইচ মিলে পানি তৈরি করে। আমরা এখানে কি পাই, আমরা এখানে পাই হচ্ছে এইটা R2N, এখানে হচ্ছে NO, আর এখানে তৈরি করে হচ্ছে পানি। এই যে যে যৌগটা তৈরি হয়েছে, এই যৌগটা একটা হলুদ তৈলাক্ত স্তর তৈরি করে, পানির সঙ্গে মিশে না। সো হলুদ তৈলাক্ত স্তর। তাহলে কি দেখলাম ভাইয়া, 1 ডিগ্রি অ্যামিন তৈরি করলে হচ্ছে বুদবুদাকারে নাইট্রোজেন গ্যাস, 2 ডিগ্রি অ্যামিন তৈরি করলো হলুদ একটা তৈলাক্ত স্তর। আর তুই যদি এখানে 3 ডিগ্রি অ্যামিন নিস, ধর আমি 3 ডিগ্রি অ্যামিন নিলাম, 3 ডিগ্রি অ্যামিন মানে হচ্ছে এইটা R3N প্লাস এখানে হচ্ছে HNO2, এটা একবারই দেখায় আর কি, HNO2। এখন 3 ডিগ্রি অ্যামিনের কি আর কোনো বিক্রিয়া করার ক্ষমতা আছে? 3 ডিগ্রি অ্যামিনের কিন্তু খুব একটা বিক্রিয়া করার ক্ষমতা নাই, মানে তার আসলে কোনো কিছুই নাই। কারণ যার হাইড্রোজেন নাই তার কোনো কিছুই নেই, ব্যাপারটা এরকম। তখন আসলে কি হয়, 3 ডিগ্রি অ্যামিন সিম্পল বিক্রিয়া দেখায়। সিম্পল বিক্রিয়া মানে হচ্ছে লোন পেয়ার, যেহেতু একটা অ্যাসিড সে তো হাইড্রোজেন দিতে পারে। সো 3 ডিগ্রি অ্যামিন করে কি, এই R3, এই হাইড্রোজেনটা নাইট্রোজেনটা ধরে আর কি, মানে HR3N, এখানে তো পজিটিভ চার্জ, আর এখানে NO2 হচ্ছে কি চার্জ, নেগেটিভ চার্জ। তো এই যৌগটা আসলে কি হয়, এই যৌগটা তো একটা আয়নিক যৌগ, প্লাস মাইনাস তৈরি করছে। সো এই যৌগটা আসলে হচ্ছে পানিতে দ্রবণীয় লবণ তৈরি করে। সো খুবই ইম্পর্টেন্ট জিনিস, 1 ডিগ্রি অ্যামিন তৈরি করলো বুদবুদ আকারে গ্যাস নাইট্রাস অ্যাসিড দেওয়ার পরে, 2 ডিগ্রি অ্যামিন করলো হচ্ছে হলুদ তৈলাক্ত স্তর এই যৌগটা, ওকে। আর 3 ডিগ্রি অ্যামিন সব সেম, সব তাপমাত্রা সেম, 3 ডিগ্রি অ্যামিন হচ্ছে দ্রবণীয় লবণ তৈরি করে। তাহলে বলতো ভাই, এই বিক্রিয়াটা কি হিসাবে ব্যবহার করা যায়? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ। তাহলে ভাই কি ঘটনা ঘটলো, সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনকে আমি যদি নাইট্রাস অ্যাসিড দেই তাহলে তৈরি করে নাইট্রোজেন গ্যাস, 2 ডিগ্রি অ্যামিন তৈরি করে হচ্ছে, এই 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়াটা আলাদা করে তাৎপর্য আছে। কারণ 1 ডিগ্রি অ্যামিন অ্যালিফেটিক এবং অ্যারোমেটিকের পার্থক্যের জন্য ইউজ করা হয়। আর 2 ডিগ্রি 3 ডিগ্রির বিক্রিয়া দুইটা খুব একটা প্রাসঙ্গিক না। এই 3 ডিগ্রি 2 ডিগ্রি, এই বিক্রিয়াটা প্রাসঙ্গিক হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এদের মধ্যে কম্পারিজনের জন্য, বুঝছিস? সো 1 ডিগ্রি অ্যামিন তৈরি করে হচ্ছে নাইট্রোজেন গ্যাস, 2 ডিগ্রি অ্যামিন তৈরি করে হলুদ তৈলাক্ত স্তর, আর 3 ডিগ্রি অ্যামিন তৈরি করে দ্রবণীয় লবণ। সো আমি এর ফলে বিভিন্ন অ্যামিনের পার্থক্য সূচক বিক্রিয়া করতে পারি। এবার দেখি হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে। আমি এখানে হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন নিলাম, নিলাম হচ্ছে NH2,
এবং তার সাথে আমি কি নিব, তার সাথে আমি নিব হচ্ছে ওই যে ওহনো। এখানে নিলাম হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, NaNO2 প্লাস HCl, এবং তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি। মানে ওইখানে যে তাপমাত্রা হচ্ছে, যে 0 ডিগ্রিতে যে বিক্রিয়াটা হয়, এখানে 35 ডিগ্রিতে সেই বিক্রিয়া হয়। তাহলে এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে প্রথমে ফেনল। তাহলে এটা ফেনলের একটা প্রস্তুতির বিক্রিয়া না, ইউজ করতে পারিস। আর এখানে তৈরি হবে নাইট্রোজেন, আর এখানে তৈরি হবে HCl। প্রথম বিক্রিয়া গেল। ওকে, সবার কি লেখা হয়েছে রেখো। এরপরে দেখি যদি আমি এখানে 2 ডিগ্রি অ্যামিন নিই, 2 ডিগ্রি অ্যামিন বলতে এটা, এইখানে হচ্ছে নাইট্রোজেন, এখানে একটা আর এবং আরেকটা হচ্ছে এইচ। এর সঙ্গে যদি আমি হচ্ছে এরকম নেই, ওহ নো, এবং সেম বস্তু নিলাম, সেম বস্তু, ওই একই জিনিস নিলাম, তখন এখানেও তৈরি করে ওই আগের মতো, যে এই অংশটুকু মিলে আসলে কি তৈরি করে, এই অংশটুকু মিলে পানি তৈরি করে। তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে এইটা, এখানে পাবি হচ্ছে এইটা, এখানে নাইট্রোজেন, এখানে হচ্ছে আর, আর এইখানে হচ্ছে NO, প্লাস এখানে পাবি হচ্ছে পানি। যদি আমি 3 ডিগ্রি অ্যামিন নেই, এখানে হচ্ছে NR3। এখানে একটু কথা আছে, এখানে আমি ওহ নো নিব আর কি। সবাই উপরে দুইটা লিখে একটু ওয়েট কর। এই রিঅ্যাকশন TQ হবে না IG? TQ মানে কি? ও R2, সরি, হ্যাঁ R2 হবে এখানে। এখন এখানে কি হয় একটু বুঝাই দিচ্ছি। তোর কাছে মনে হইতে পারে আমি এখানে যেরকম দেখাইছি, যে এই নাইট্রোজেনটা এখানে এই NO2 বা হচ্ছে এখানে বিক্রিয়া করে NH নেবে। কিন্তু কথা হচ্ছে, ইমাজিন কর এখানে আমার কাছে লোন পেয়ার আছে। তো আমি এখানে দেখাইছিলাম এই নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনটাকে নিছে, নাইট্রোজেন লোন পেয়ার নিয়ে হাইড্রোজেনকে নিয়ে সে একটা টারশিয়ারি যৌগ তৈরি করছে। কিন্তু এইখানে এই নাইট্রোজেন না তার লোন পেয়ার দিয়ে কিছু করতে পারবে না। কেন বলতে, এখানে নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে কিছু তৈরি করতে পারবে না, কারণ এখানে বড় বড় দুইটা বাল্কি গ্রুপ আছে না। সো বড় দুইটা বাল্কি গ্রুপ থাকার জন্য এই লোন পেয়ারটা এখন আর কোনো একটা কাজে লাগে নাই। এখন আমি তো জানি এটা হচ্ছে আমার পার্শিয়ালি মাইনাস, এটা হচ্ছে আমার পার্শিয়ালি প্লাস। সো এই প্লাস ইলেকট্রন খুঁজে, এই প্লাস ইলেকট্রন যাবে, বাট ইলেকট্রন এখানে যেতে পারবে না, কারণ কি এখানে আমার বাল্কি গ্রুপ আছে। কিন্তু খেয়াল করতে হয়, অ্যানিলিনের কি ওই ইলেকট্রনের সোর্স ওই একটাই নাকি অন্য কোনো সোর্স এর মধ্যে আছে? অবশ্যই এখানে অন্য সোর্সও আছে। সে অন্য সোর্স কোথায় বলতো? এই যে বেনজিন রিং এর মধ্যেও তো তার পাই ইলেকট্রন আছে। তো এইখানে যেটা হয়, এই নাইট্রোসো মূলকটা আসলে, যেহেতু অর্থপ্যারা নির্দেশকে অর্থ অবস্থানে যাবে না কারণ বাল্কি গ্রুপ আছে, এই NR2 এইখানে আমাদের NO চলে যায়, প্লাস এখানকার যে হাইড্রোজেন H এবং OH মিলে কি তৈরি করে, H এবং OH মিলে হচ্ছে পানি তৈরি করে। খেয়াল করছিস এটা কিন্তু এর থেকে একটুখানি ব্যতিক্রম।
এখানে জাস্ট সন্নিবেশ বন্ধন দিয়ে লোন পেয়ার ইউজ করা হয়েছিল, বাট এখানে লোন পেয়ার ইউজ করতেই পারে নাই। কেন লোন পেয়ার ইউজ করতে পারেনি? কারণ লোন পেয়ার এখানে খুবই টাইট ভাবে আটকানো, লোন পেয়ারের অনেক শিল্ড দেওয়া আছে, অনেকগুলো লোন পেয়ারের ব্যারিয়ার দেওয়া আছে। তাহলে ইন শর্ট বলি, আমি যদি অ্যানিলিন নেই, সিম্পল অ্যানিলিন, সে ফেনল তৈরি করে। আমি যদি হচ্ছে 2 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন নেই, তাহলে নাইট্রোসামিন তৈরি করে। আর যদি হচ্ছে আমি 3 ডিগ্রি নেই, তাহলে হচ্ছে এনও হবে। এনও মানে হচ্ছে নাইট্রোসো, প্যারা নাইট্রোসো অ্যানিলিন তৈরি করে। ওকে, ক্লিয়ার সবাই এটুকু? এবার অ্যারোমেটিক অ্যামিনের একটা ফ্যাক্ট বলে দিই। অ্যারোমেটিক অ্যামিনের ফ্যাক্ট হচ্ছে এইটা। আচ্ছা ভাইয়া বলতো, অ্যারোমেটিক অ্যামিন তো অর্থপ্যারা নির্দেশক, তাই না? আমরা তো জানি অর্থপ্যারা নির্দেশক মানে হচ্ছে তুই যদি এখানে নাইট্রেশন করতে চাস, ধর হচ্ছে আমি কি নিব, HNO3 এবং এখানে সালফিউরিক অ্যাসিড নেব। তাহলে এখানে কি হবে? যেহেতু নাইট্রোমূলক একটা অর্থপ্যারা নির্দেশক, তাহলে এখানে অর্থ নাইট্রোটোলুইন আর প্যারা নাইট্রোটোলুইন তৈরি হবে। কিন্তু কথা হচ্ছে ভাই, এখানে কোইন্সিডেন্টলি কোইন্সিডেন্টলি না, মানে জাস্ট মিরাকেলি এখানে তৈরি হয় এইটা, মেটা নাইট্রোটোলুইন তৈরি হয়। সো এখানে বিশাল একটা কোশ্চেন মার্ক আমাদের জাগা উচিত, যে কেন মেটা নাইট্রোটোলুইন তৈরি হয়। কেউ কি ব্যাখ্যা দিতে পারবি যে মেটা এটা তৈরি হয়? ঠিক আছে, এটা আমি ঠিক বলছি, মেটা নাইট্রোটোলুইন কেন তৈরি হয়? এখন আমি একটু বুঝাই দিই যে মেটা নাইট্রোটোলুইন কেন তৈরি হয়। আসলে আমরা জানি যে এই দ্রবণ অ্যাসিডিক মিডিয়া নিছিস, তাই না? তো যেহেতু দ্রবণে অ্যাসিডিক মিডিয়া আছে, তো এই দ্রবণে তো অবশ্যই প্রচুর পরিমাণে হাইড্রোজেন আছে। মানে মেইনলি এটা হচ্ছে একটা প্রোটিক সলভেন্ট, তাই না? প্রোটিক সলভেন্ট মানে দ্রবণে প্রোটনের কোনো অভাব নাই। যদি এটা প্রোটিক সলভেন্ট হয়, দ্রবণ থেকে প্রচুর প্রোটন আছে। সো প্রোটন যদি থাকে, তাহলে আমাকে বলতো ভাই, এই লোন প্যাড থেকে এখন খুব একটা আমার ইফেক্টিভ আছে, নাকি লোন প্যাডটা এই এই NH3+ টাইপের আছে? এই টাইপের আছে না, যে NH3+ টাইপের আছে। এবং যখন NH3+ টাইপের হয়, এমন না যে পুরোপুরি সেই যোগে কনভার্ট হয়ে যায়, মানে জাস্ট এই লোন প্যাডটা হাইড্রোজেন দিয়ে ইনঅ্যাক্টিভ থাকে। সো হাইড্রোজেন দিয়ে ইনঅ্যাক্টিভ থাকলে, তোদের কি মনে আছে ভাই, আমি এটা যখন দেখাইছিলাম বেনজিনের যে সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী, তখন এটাকে কি দেখাইছিলাম, অ্যাক্টিভেটিং না ডিঅ্যাক্টিভেটিং? এটাকে আমি দেখাইছিলাম হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং। এই জন্য বলতেছি যে এখানে যেহেতু ডিঅ্যাক্টিভেটিং এজেন্ট হয়ে যায়, সো তুই যদি নর্মাল অ্যানিলিনকে সিম্পল নাইট্রেশন করতে চাস, সেখানে তুই কখনোই হচ্ছে অর্থ নাইট্রো টোলুইন বা হচ্ছে প্যারা নাইট্রো টোলুইন এগুলো পাবি না। তুই পাবি হচ্ছে মেটা নাইট্রো টোলুইন। তাহলে এইবার কোমলমতি হৃদয়ে প্রশ্ন জাগে যে ভাইয়া তাহলে শিখাই দেন কেমনে অর্থ নাইট্রো টোলুইন পাওয়া যায়। সো আমরা পরের স্লাইডে দেখি যে কেমনে অর্থ নাইট্রো টোলুইন পাওয়া যায়। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সো আমি এখানে একটু কয়েকটা স্টার্ট দিয়ে রাখি। সে তুই 23 ব্যাচ, 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ, 27 ব্যাচ, 28 ব্যাচ, 29 ব্যাচ, যে ব্যাচই হোস না কেন, এটা সবসময় ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন হচ্ছে অর্থনাইট্রোটোলুইন তৈরি হয় না বা প্যারানাইট্রোটোলুইন তৈরি হয় না, কেন মেটানাইট্রোটোলুইন তৈরি হয়? ব্যাখ্যাটা আমি পাইছি। ও টোলুইন না, অ্যানিলিন, সরি। এবার আসে হচ্ছে অর্থনাইট্রোটোলুইন, অ্যানিলিন আর প্যারানাইট্রো অ্যানিলিন কিভাবে তৈরি করা যায়। সো আমার কাছে ধর এখানে আছে হচ্ছে অ্যানিলিন, এই NH2। এখন আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি ওই লোন পেয়ারটাকে যদি কোনোভাবে শিল্ড করতে পারি, লোন পেয়ারকে যদি কোনোভাবে, থাকে না যে ধর একটা কোন একটা গ্রুপ আছে, সেই গ্রুপের কোন একটা ইম্পর্টেন্ট পার্সন থাকে, যেমন ধর একটা আর্মির টিম কোন একটা রেস্কিউতে গেল, কোন একজন বিজনেসম্যানকে ধর কিডন্যাপ করে নিয়ে গেছে। তখন আর্মির টিমটা যখন ওনাকে উদ্ধার করতে যায়, তখন তো ওদের মেইন উদ্দেশ্য থাকে, ওদের অবজেক্টিভই থাকে ওই লোকটাকে সেভ করা, তাই না? তো ওই লোকটাকে সেফ রাখা মানে কি, সবাই চারপাশে এসে টেসে ওই লোকটাকে ঘিরে ধরে, উনি মাঝখানে থাকে। এটা খুব ভালো দেখবি যে কোনো দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের যখন প্রোটোকল দেয়, তখন দেখবি যে সবাই একটু মাঝখানে টাঝখানে তাকে রাখে। এখন আমি হচ্ছে চাচ্ছি
যে এই লোন পেয়ারটাকে এমন ভাবে রাখতে যে লোন পেয়ার হাইড্রোজেন দেখলেই যেন চলে না যায়। লোন পেয়ারটাকে আমি আলাদা করে রাখবো। এখন লোন পেয়ারকে কেমনে আলাদা করে রাখবো, এই রিয়াকশনে তোদেরকে আমি পড়াইছি, দেখ ভাই মনে পড়ে কিনা। CH3CO প্যারাসিটামল তৈরির সময় দেখাইছিলাম, এটা নিলেও হয় অথবা অ্যানহাইড্রাইট নিলেও হয়। CH3CO, এখানে হচ্ছে O, CO, CH3। অনেক জায়গায় দেখবি অ্যানহাইড্রাইটকে এভাবেই লিখে, কেউ আবার দেখে অবাক হয়ে যাস না। CH3CO, এখানে হচ্ছে 2 অক্সিজেন। কখনো দেখবি যে এটাও অ্যানহাইড্রাইট, এভাবেও লেখা হয়, একই কথা, অক্সিজেন মাঝখানে, দুই পাশে দুইটা। তাহলে কি হয়, এখানকার একটা হাইড্রোজেন এই মূলকটা দিয়ে প্রতিস্থাপিত হয়, এই যে এইটা, এই অংশ দিয়ে প্রতিস্থাপিত হয়। আমি এখানে কি পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে এইটা, এখানে NH, তারপর হচ্ছে CO, CH3। এবার আমি কেন তোদেরকে যখনই যা লিখে দেখাই তখনই তার একটা রিজন থাকে। তোদেরকে দেখাইছিলাম যে এইটা হচ্ছে বেনজিন বলা অ্যাক্টিভেটিং গ্রুপ, দেখবি বিশ্বাস কর না হয় লিস্টে আছে NHCOR, দেখবি ওই বেনজিন বলা অ্যাক্টিভেটিং এর যে লিস্ট লিখে দিয়েছি সেখানে দেখে হ্যাঁ এটা আছে। এখন আমি এখন পর্যন্ত যত যৌগ দেখাইছি কোনো জায়গায় এটা আমি এখনো ইউজ করি নাই যে এটা বেনজিনকে অ্যাক্টিভেট করে দেখো, বাট এই যে এখানে কাজে লাগছে। সো NHCOR এটাও বেনজিন বলাকে অ্যাক্টিভেট করে। কিন্তু এখানে আবার কি হয়েছে, লোন পেয়ারটা না এতটা লোভে পড়ে নাই। কেন লোন পেয়ার এত লোভে পড়ে নাই, কারণ লোন পেয়ারের পাশে অনেক বড় বড় গ্রুপ আছে। সো এই লোন পেয়ার ঠুসঠাস একটা প্রোটনকে পাইলেই দূর দেন। তো আমি যদি এবার এখানে হচ্ছে নাইট্রেশন করি, HNO3 আর H2SO4, তখন একটা তৈরি হবে অর্থ, একটা তৈরি হবে হচ্ছে প্যারা। সো টেকনিক্যালি অর্থটা একটু বেশি তৈরি হয়, প্যারাটা একটু বেশি তৈরি হয়, অর্থ তৈরি হয় না বললেই চলে। তারপরে দেখাই দিই, দুটোটাই আমরা দেখাবো। NHCOR, একটু টেকনোলজি ইউজ করি। এইখানে হচ্ছে আমাদের NO2, এখানে আমাদের হচ্ছে NO2, অর্থ নাইট্রো, আরেকটা প্যারা নাইট্রো। এইবার কাজ হচ্ছে আমাদের, ভাই আমাদের তো অ্যানিলিন তৈরি করতে হবে, উপরের যে আগডুম বাগডুম আছে আমরা তো রাখতে পারবো না, তো ওইদিকে আমাকে দূর করতে হবে। ভাই এটা দূর করা খুবই সহজ। ওরা যখন এখানে আসছে তখন কি বিসর্জন দিয়ে আসছে, মানে এরা তো আসলে হচ্ছে প্লাস, মানে মাইনাস হিসেবে আছে, নাইট্রোজেনের সাথে যুক্ত আছে। সো নাইট্রোজেনের সাথে যুক্ত আছে, তুই যদি এখানে সিম্পল একটা হাইড্রোজেন দিস, আমি এখানে সিম্পল হাইড্রোজেন দিব, তখন এখানে কি তৈরি করে, এখানে তৈরি করে হচ্ছে NH2, মানে নাইট্রোজেন হাইড্রোজেনকে ধরলো, এখানে NO2, আর এখানে হচ্ছে NH2, এখানে হচ্ছে NO2। আশা করি সবাই বুঝতে পারছি, না বোঝার মতো কিছু নাই, একদম ইজি পিজি জিনিস। লেখা হলে বলিস, আমরা নতুন স্লাইডে যাব এবং এটা দেখানোর পরে একটা ব্রেক নিব। বুয়েটে রিটেনে যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তাহলে স্ট্যান্ডার্ড প্রশ্নে তুই যদি 400-র মধ্যে যদি চান্স পেতে চাস তাহলে 220-এ চান্স হবে। আর যদি টপ 200 থাকতে চাস তাহলে 260, 270, 280-র মতো থাকতে হবে, যদি 200 বা 300-র মধ্যে র্যাঙ্ক থাকতে চাস। আর টপ 100, টপ 50, আহ এইসব র্যাঙ্কের জন্য একটু বেশি লাগবে, 410, 420, সরি 310, 320 এরকম হবে। হয়তোবা হাইয়েস্ট উঠবে হচ্ছে 450, 450-এর বেশি হাইয়েস্ট কখনোই উঠে না, মানে ওঠার উচিত না স্ট্যান্ডার্ড প্রশ্নে। 450 হচ্ছে হাইয়েস্ট, যে হাইয়েস্ট পায় এরা অনেক বেশি পায়। আর 300, 350, 450 কেন বলতেছি, 350 হাইয়েস্ট উঠবে হয়তো। 300, 310, 20 তুই যদি পাস তাহলে তুই হচ্ছে যে কোনো সাবজেক্ট পাবি, এটা হচ্ছে আমি মোটামুটি আন্দাজ করে বলতেছি। আর ঢাকা ইউনিভার্সিটির জন্য 100-তে পরীক্ষা হয়, বাট 100-তে তো র্যাঙ্কিং হয় না, র্যাঙ্কিং হয় 120-এ। সো 120-এর মধ্যে তুই যদি হচ্ছে
70+ থাকতে পারিস, তাহলে হয়তো বা হচ্ছে 1500-র মধ্যে থাকতে পারবি, 70, 75 এই রেঞ্জের মধ্যে স্ট্যান্ডার্ড প্রশ্নে। আর 80+ থাকলে হয়তো 600-700-র মধ্যে থাকতে পারবি। 90+ থাকলে টপ 100, টপ 150 এরকম থাকতে পারবি। এই 120-এ হয় না, 100 হচ্ছে পরীক্ষা আর 20 হচ্ছে এসএসসি এইচএসসি জিপিএ। এবার দেখি হচ্ছে কার্বিলামিন পরীক্ষা। দেখ এই বিক্রিয়া একটু মুখস্থ করে ফেলিস। আমি যদি অ্যামিন নেই, আচ্ছা এভাবে না দেখাই, তুই এখানে আর নিলেও হয়, তুই এখানে এ আর নিলেও হয়। মানে এই বিক্রিয়া সমানে অ্যালিফেটিক অ্যামিনও দেখায়, এই বিক্রিয়া সমানে অ্যারোমেটিক অ্যামিনও দেখায়। সো অ্যালিফেটিক অ্যামিন নেই বা অ্যারোমেটিক অ্যামিন নেই, তার সঙ্গে আমি যদি হচ্ছে ক্লোরোফর্ম নেই CH Cl3, এবং আমি যদি এখানে একটা ক্ষার নেই, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। কি নিছি? অ্যালিফেটিক অ্যামিন বা অ্যারোমেটিক অ্যামিন, এবং তার সঙ্গে একটা ক্ষার এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি নেই, তাহলে এখানে কি তৈরি হয়? এখানে তৈরি হয় হচ্ছে আর অথবা ArNC। বিশাল বড় মেকানিজম আছে, দরকার নেই। আর আমরা পাবো হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, আর পাবো হচ্ছে পানি। এখন এই যে যে যৌগটা তৈরি হলো বা এই বস্তু তৈরি হলো, এটা খুবই দুর্গন্ধযুক্ত যৌগ। সো এই দুর্গন্ধযুক্ত যৌগটা দিয়ে আমরা কি ইউজ করি? অ্যামিন শনাক্তকরণ করা হয়। সো এটা হচ্ছে অ্যামিন আইডেন্টিফিকেশন। ওকে, সো 11টা 50-এ সবাই আসিস, 8 মিনিটের একটা ব্রেক থাকুক। ওকে, সো আমাদের অ্যামিন শেষ, এবার সবাই একটু লিখে নে। ডায়াজোনিয়াম লবণ। ডায়াজোনিয়াম লবণ। সো ডায়াজোনিয়াম লবণটা আমাদের একটু বিস্তারিত পড়বো। ডায়াজোনিয়াম সল্ট। এখন ডায়াজোনিয়াম লবণ মানে হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম লবণ। সো ডায়াজোনিয়াম সল্ট হচ্ছে এইটা। দেখ নাইট্রোজেন অনেকে না আসলে খালি পড়ে, বাট ওরা বুঝেই না ডায়াজোনিয়াম সল্টটা কিভাবে সল্ট হয়। ধর এই হচ্ছে আমার বেনজিন, নাইট্রোজেন, ট্রিপল বন্ড নাইট্রোজেন, এখানে হচ্ছে প্লাস, এখানে আবার ক্লোরিন মাইনাস। মানে অনেকে চিন্তা করে কি রে বাবা, এই প্লাসটা আবার কোথায় গেছে, ক্লোরিন আবার কার সঙ্গে যুক্ত, ক্লোরিন কি এই নাইট্রোজেনের সঙ্গে যুক্ত? না, ক্লোরিন আসলে এই নাইট্রোজেনের সাথে যুক্ত। আর ক্লোরিন আর নাইট্রোজেনের সাথে কিন্তু এখানে আয়নিক ইন্টারেকশন হয়, নট এখানে কোনো সমযোজী বন্ধন টন্ধন কিন্তু তৈরি হয় না। সো এই যে নাইট্রোজেন আর ক্লোরিন মিলে তৈরি হয় এটা ডায়াজোনিয়াম সল্ট। ওকে, ভালো কথা। এখন ডায়াজোনিয়াম সল্টের একটা বিশেষত্ব হচ্ছে, মানে আমাদের এলাকায় একটা কথা আছে, এমনিতেই নাচনি বড়ি আরো দেয় ঢোলে বাড়ি আর কি। সো নাইট্রোজেন সবসময় নাইট্রোজেন হিসেবে বেশি স্টেবল থাকে বা থাকতে পছন্দ করে, বুঝছিস? সো এই নাইট্রোজেনটা একটুখানি মানে কোনো রকমের একটুখানি আহ সুযোগ সুবিধা সে যদি পায়, তার হাতে যদি কোনো স্পেস পায়, সে কি করে নাইট্রোজেন হিসেবে বের হয়ে যায়। এই যে N2, এখানে Cl- ওটা তৈরি হয়, আর এখানে বেনজিনটা পজিটিভ হয়ে যায়, বুঝছিস? এই হচ্ছে ডায়াজোনিয়াম সল্টের সব থেকে বড় বৈশিষ্ট্য, যে ডায়াজোনিয়াম সল্ট কখনো যদি সুযোগ পায়, তাহলে সে প্লাস বেনজিন তৈরি করে, ফিনাইল আয়ন পজিটিভটা তৈরি করে। তাহলে কি হয়, ওই বিক্রিয়ায় যে নেগেটিভ সেই বেনজিনের সাথে এসে যুক্ত হবে। যেমন এইভাবেই কিন্তু ফেনল তৈরি হয়েছিল। সবাইকে এটুকু বুঝতে পারছি কিনা? ডায়াজোনিয়াম লবণের সব থেকে বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে সে সুযোগ পাইলেই ঠুসঠাস এখানে একটা প্লাস চার্জ তৈরি করে নাইট্রোজেনটা বের করে। এখন আমরা দেখি ডায়াজোনিয়াম লবণ কি কি বিক্রিয়া দেখায়। সবাই একটা ফ্রেশ পেজ নেয়, একটা ফ্রেশ পেজ, মাঝখানে ডায়াজোনিয়াম লবণটা লাগে, একদম মাঝখানে চেষ্টা কর। এইটা, তারপরে হচ্ছে N2Cl। N2Cl এই হচ্ছে আমাদের ডায়াজোনিয়াম লবণ। এবং আমরা দেখবো এখান থেকে কি কি তৈরি হয়। ডায়াজোনিয়াম লবণ থেকে মোটামুটি সব টাইপের জৈব যৌগ, না হরাইজন্টাল না, নর্মাল লিখলেই হয়, মানে পোর্ট্রেটে লিখলেই হয়, কি কি জৈব যৌগ তৈরি করা যায়। মেইন কথা এটুকু মাথায় রাখবি যে ডায়াজোনিয়াম লবণ মানে এখানে পজিটিভ হবে, বেনজিনের সাথে পজিটিভ চার্জ হবে। ওকে চল, একটা একটা করে দেখি। প্রথমে যেটা দেখলাম ডায়াজোনিয়াম লবণের সাথে কিছুক্ষণ আগে এতক্ষণ ধরে যেটা দেখছি, তুই যদি এখানে পানি মেশাস এবং তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস নিতে হবে কিন্তু।
তখন এখানে ফেনল তৈরি হয়। বাই প্রোডাক্ট আর লিখছি না আমরা। তাহলে ডায়াজোনিয়াম লবণের সাথে যদি আমি হচ্ছে পানি মেশাই 35°C তাপমাত্রা, সেখানে ফেনল তৈরি হচ্ছে। ডায়াজোনিয়াম লবণের সাথে তুই যদি পানি মেশাস H2O, এবং ওই সেম তাপমাত্রা নিবি, এখানে হচ্ছে 40°C তাপমাত্রা নিচ্ছিস। দাঁড়া একটু মুছে দেখি। এখানে পানি H3PO3, আর এখানে নিব হচ্ছে 40°C তাপমাত্রা। চাইলে এখানেও 40 নিতে পারিস। এখন তোদের কি মনে আছে ভাইয়া, বেনজিনের সাথে ফেনলের সাথে জিঙ্ক দিলে বেনজিন তৈরি হতো, মনে পড়ে? ফেনলের সাথে জিঙ্ক দিলে বেনজিন তৈরি হতো। মানে কেউ যদি ফেনলের এই অক্সিজেনটা নিয়ে নিতে পারে, কি বলছি ভাই, যদি কারো এরকম কোনো ক্ষমতা থাকে যে ফেনলের অক্সিজেনটা সে নিয়ে নিতে পারে, তাহলে সেখানে আমরা ঠুসঠাস কি পাবো, ঠুসঠাস সেখানে বেনজিন পাবো। তাহলে এখানে যে আমি হাইপো ফসফরাস অ্যাসিড নিছি, এখানে H3PO2 নেওয়া হয়, সরি, হাইপোফসফরাস অ্যাসিড, এটা না? সো হাইপোফসফরাস অ্যাসিড যে নিছি, এর তো অক্সিজেন নেওয়ার ক্ষমতা আছে, মনে নাই? এই বিক্রিয়া দেখছি কিনা চৈতি, দেখ মনে পড়ে কিনা। যে ফেনল আছে, ফেনলের সঙ্গে যদি আমি জিঙ্ক নেই, তাহলে ফেনল আর জিঙ্ক, জিঙ্ক কাকে নিবে, অক্সিজেনকে নিবে। তো জিঙ্ক অক্সিজেনকে নিয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করে, আর এখানে বেনজিন তৈরি হয়, দেখাইছিলাম। ফেনলের বিক্রিয়ার মধ্যে দেখাইছিলাম। তো এখানে এই যে হাইপোফসফরাস অ্যাসিড করে কি অক্সিজেন নিতে পারে, নিতে পারলে এখানে আমি কি পাচ্ছি, আমি এখানে মানে এখানেও প্রথমে ফেনল তৈরি হয়, কিন্তু সেই ফেনল ফেনল হিসেবে থাকে না, সেই ফেনল বেনজিন হয়ে যায়। আর বাকিটুকু তৈরি করে হচ্ছে H3PO3, নাইট্রোজেন টাইট্রোজেন আগের মতো যা তৈরি হবে সব আগের মতোই তৈরি হয়। তাহলে কি হলো, ডায়াজোনিয়াম লবণের সাথে পানি দিলে যে ফেনল তৈরি হয়, এটা পুরাতন বিক্রিয়া। এখানেও ফেনল তৈরি হয়, বাট ফেনল থেকে এই H3PO2 অক্সিজেন নিয়ে বেনজিন তৈরি করে। দেন আমরা দেখি হচ্ছে ডায়াজোনিয়াম লবণের সঙ্গে তুই যদি ভাই এটা নিস, HX, আর এখানে প্রভাবক হিসেবে লাগে হচ্ছে এইটা Cu2X2, আর তাপমাত্রা লাগে 100°C। তাহলে আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম হচ্ছে ডায়াজোনিয়াম লবণ পজিটিভ তৈরি করে, তাহলে এখানে কে যাবে, হ্যালোজেনটা ডায়াজোনিয়াম বেনজিনের সাথে যুক্ত হবে। তাহলে আমি এখানে কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি হচ্ছে হ্যালো বেনজিন, ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন এই টাইপের। সো হ্যালো বেনজিন পাবো, তারপরে পাবো হচ্ছে নাইট্রোজেন, এবং তারপরে পাবো হচ্ছে এখানকার হাইড্রোজেন আর এখানকার ক্লোরিন মিলে HCl তৈরি করে। এই মুখস্থ না, কিন্তু প্রচন্ড লজিক্যাল। আমরা শিখছি ডায়াজোনিয়ামটা এই যে পজিটিভ তৈরি করে, তো পজিটিভ তৈরি করলে নেগেটিভটা তো অবশ্যই যাবে। এবং কখনো যদি এরকম হয় যে ওই হ্যালোজেনটা হচ্ছে ক্লোরিন এবং ব্রোমিন, সো এই হ্যালোজেন যদি ক্লোরিন হয় অথবা ব্রোমিন হয়, এই বিক্রিয়ার একটা নাম আছে, নাম জানিস? এই বিক্রিয়ার নাম হচ্ছে স্যান্ড মেয়ার বিক্রিয়া। কি বিক্রিয়া বললাম ভাইয়া? স্যান্ড মেয়ার বিক্রিয়া। হ্যাঁ, বাই প্রোডাক্ট H3PO3। ওই যে এখানে 2 ছিল, একটা অক্সিজেন নিয়ে 3 তৈরি হয়েছে। তাহলে কি বলছি ভাই, ডায়াজোনিয়াম লবণের সাথে যদি আমি হাইড্রোজেন হ্যালাইড নেই, এবং সেখানে হ্যালোজেনটা বেনজিনের সঙ্গে যুক্ত হবে, আর যদি হ্যালোজেনটা ক্লোরিন ব্রোমিন হয়, তাহলে সেটাকে আমরা স্যান্ডমেয়ার বিক্রিয়া বলি। এরপরেরটা আসি, যদি ডায়াজোনিয়াম লবণের সাথে আমি নিব হচ্ছে এখানে ক্লোরিন নিব, আর এখানে নিব হচ্ছে কপার, তার সাথে হিট নিব। এখন এইখানে কিছু কাহিনী আছে। না, আয়োডিন এই রিয়েকশন দেখে না, আয়োডোবেনজিন অন্যভাবে তৈরি করা হয়। ক্লোরিন নিচ্ছি, কপার নিচ্ছি, হিট দিচ্ছি, প্রথমে কপার আর ক্লোরিন বিক্রিয়া করে কিউ প্লাস ক্লোরাইড তৈরি করে, বুঝছিস? মানে এইখানেই বিক্রিয়াটা হয়ে যায়, এই প্রভাবক তৈরির বিক্রিয়াটা এর সাথে সাথেই হয়ে যায়। তো প্রশ্ন হচ্ছে ভাই, এটা কেন লিখছেন? কারণ একটা মানুষ এই বিক্রিয়াটাকে আলাদা করে দেখাইছিল। তো এখানেও তুই ক্লোরোবেনজিন পাবি, ওইখানেও ক্লোরোবেনজিন পাইতে পারিস, বাট এইভাবে যে ক্লোরোবেনজিন তৈরি হয়, এই ক্লোরোবেনজিন তৈরির বিক্রিয়াকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। একটা স্যান্ডমেয়ার, একটা গ্যাটারম্যান। নামধারী বিক্রিয়াগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন ব্রোমাইড নিয়ে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন তৈরি করি, তাহলে সেটা স্যান্ডমেয়ার বিক্রিয়া।
আর যদি আমি হচ্ছে এইভাবে ক্লোরোবেনজিন তৈরি করি তাহলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা গ্যাটারম্যান বিক্রিয়া বলি। এরপরে দেখি তুই যদি হচ্ছে এইখানে তৈরি করতে চাস হচ্ছে এইটা জিঙ্ক এবং হচ্ছে HCl নিস। সবাই একটু ওইটুকু লিখে আস, তারপর একটু বলিস। ফ্লোরোবেনজিন কিভাবে তৈরি করে একটু পরে বলতেছি ভাই। এদের বাই প্রোডাক্ট, এই যে বাই প্রোডাক্ট হচ্ছে দাঁড়া, আমার কাছে টেকনোলজি আছে, এদের নিচে নামাই। বাই প্রোডাক্ট তৈরি হয় হচ্ছে নাইট্রোজেন তৈরি হয়, তারপরে হচ্ছে এই ক্লোরিন এখানকার ক্লোরিন মিলে নাইট্রোজেনই বাই প্রোডাক্ট তৈরি হয়, আর কিছু না। তোরা ফ্লোরোবেনজিন করে নাম দিয়ে দিবি দে। এই এটুকু লেখা হয়েছে কিনা সবাই একটু বল, যতটুকু লেখা হয়েছে আমার। ওকে। আচ্ছা, মনে আছে জিঙ্ক এবং HCl সেই লেভেলের বিজারক? জিঙ্ক আমরা পড়ছি জিঙ্ক অ্যামালগাম HCl বিজারক, ভাই জিঙ্ক অ্যামালগাম HCl যদি সেই লেভেলের বিজারক হয়, জিঙ্ক HCl ও সেই লেভেলের বিজারক, মানে এটাতে কোনো সন্দেহ নাই। এখন এটা সেই লেভেলের বিজারক, খুবই স্ট্রং বিজারক। সো খুবই স্ট্রং বিজারক মানে আসলে কি করে, সে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের বন্ধন ভেঙে, মানে দেখ এখানে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের কিন্তু ট্রিপল বন্ড আছে, ও তিনটাই ভাঙে, ভেঙে নাইট্রোজেনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে, মানে এইটা পাচ্ছিস ডিরেক্টলি। তুই পাচ্ছিস হচ্ছে অ্যামিন বা অ্যানিলিন পাচ্ছিস। কি বলছি ভাই, দেখ সেই লেভেলের বিজারক। তো নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের তিনটা বন্ধন আছে, যে তিনটাই ভেঙে ফেলে, কারণ কি অনেক শক্তিশালী বিজারক। তিনটা ভেঙে নাইট্রোজেনের সাথে যথেষ্ট পরিমাণে হাইড্রোজেনের বন্ধন তৈরি করে। তো আর কি পাচ্ছি, আর আমি এর কাছে অ্যামোনিয়া পাচ্ছি। ব্যাপারটা এরকম। আরেকটা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করে, এইখানে মিলে HCl তৈরি করে, বাট ওইগুলো তোরা ইম্পর্টেন্ট না, বাই প্রোডাক্ট। সো জিঙ্ক এবং HCl সেই লেভেলের বিজারণ, আমি ডিরেক্টলি অ্যানিলিন পাচ্ছি। আমি যদি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট নেই, মনে আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বিজারক বাট শক্তিশালী, বাট এর লেভেলের না, মানে এত লেভেলের না। সো নাইট্রোজেনের সাথে এখানে নাইট্রোজেনের বন্ধন তিনটা আছে, ও যেরকম তিনটাই ভাঙিয়ে দিচ্ছিল, ওই তিনটাই ভাঙতে পারে না, ও ভাঙতে পারে দুইটা। দুইটা মানে দেখ, এই যে নাইট্রোজেন আছে, আর নাইট্রোজেনের সাথে হচ্ছে একটা বন্ধন আছে। এখানে কিন্তু তিনটা ছিল, দেখ তিনটা ছিল, বাট তিনটা দুইটা ভাঙছে, পাই দুইটা ভাঙছে, সিগমাটা ভাঙতে পারলো না। তখন নাইট্রোজেনের সাথে তো পর্যাপ্ত পরিমাণে হাইড্রোজেন আসবে, এই নাইট্রোজেনের সাথেও হাইড্রোজেন আসবে। তোরা কি ফিল করতে পারছিস ভাই, এটা কিন্তু সবাই মুখস্থ করে, বিশ্বাস কর দুনিয়ার সব টিচাররা মুখস্থ পড়ায়, দুনিয়ার সব টিচাররা স্টুডেন্টরা মুখস্থ পড়ে। সো এখানে আমি পাচ্ছি হচ্ছে অ্যানিলিন, এখানে আমি পাচ্ছি ফিনাইল হাইড্রোজেন, আর HCl তৈরি হয়। সো কেন অর্গানিক এবিসি নিয়ে আমি আলাদা ক্লাস নেই, কেন অর্গানিক এবিসি আমি হচ্ছে পড়াই, So আশা করি এখন তোরা টের পাচ্ছিস। সো আমি যদি এখানে হচ্ছে BF4 মাইনাস নেই, তাহলে একটা ফ্লোরাইড মাইনাস আছে। সো মাইনাস মানে হচ্ছে এখানে ফ্লোরোবেনজিন তৈরি হবে, আর তৈরি হবে নাইট্রোজেন, আর তৈরি হবে হচ্ছে BF3। তুই যদি এখানে পটাশিয়াম সায়ানাইড নিস, সেগুলো সব এক জিনিস, সেম সেম এক কালার, তখন Cu2CN2 নিতে হবে আমাদের প্রভাবক। দেখে হিজিবিজি হয়ে যাচ্ছে। Cu2CN2, তাহলে এখানে কি তৈরি হয়, এখানে তৈরি হয় হচ্ছে সায়ানোবেনজিন। এবং পরেরটুকু আমাদের এখানকার রিয়াকশন না, বাট তারপরে সবাইকে হচ্ছে একটু আহ মনে করাই দেই যে সায়ানাইড থাকলে কি হয়। সায়ানাইডকে যদি পানি দিস অ্যাসিডিক মিডিয়াতে, মনে আছে বাচ্চা বাচ্চারা, সায়ানাইড থেকে অ্যাসিড তৈরি হয়, COOH। আবার এই সায়ানাইড থেকে তুই যদি বিজারণ করিস, এটা এমনি দেখাচ্ছি জাস্ট মনে রাখার জন্য, LaAlOH, তখন এখানে তৈরি করে হচ্ছে CH2NH2।
ডায়াজোনিয়াম লবণ থেকে যদি আমাদের এই লেভেলে কখনো পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ফেনল তৈরি হওয়ার বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, বেনজিন তৈরি হওয়ার বিক্রিয়াটা ইম্পর্টেন্ট, গ্যাটারম্যান সাইনম্যাট, এই চারটা বিক্রিয়া হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু কিছুদিন পরে তো স্টুডেন্ট পড়াতে যাবি, তখন হচ্ছে যদি কখনো কাজে লাগে দেখা দিচ্ছে। লেখা হলে বলিস। আমরা ডায়াজোনিয়াম সল্টের আরেকটা বিখ্যাত বিক্রিয়া দেখব। সবাই লিখে নেওয়া হচ্ছে কাপলিং বিক্রিয়া। ডায়াজোনিয়াম সল্ট খুব ভালো কাপলিং বিক্রিয়া দেখায়। কাপলিং রিঅ্যাকশন এখানে দেখায়। কাপলিং রিঅ্যাকশন মানে যুগল আয়ন বিক্রিয়া, কাপল তৈরি করে যে বিক্রিয়াতে। তো আমরা একটু বিক্রিয়ার ফ্রেমটা দেখি। বিক্রিয়ার ফ্রেমটা হচ্ছে, মানে এই বিক্রিয়াটা খুব মজা লাগবে, আমি যখন প্রথম শিখছিলাম আমার বেশ মজা লাগছিল। আমরা বইয়ের মতো গতানুগতিক পড়বো না, একটু স্ট্র্যাটেজিক্যালি পড়বো। ধর এটা হচ্ছে আমার N2Cl, N2Cl, এবং ধরলাম এখানে এ আছে, এখানে এ না দিই আমরা এখানে দিই, এখানে আমার এ আছে, এখানে আমার বি আছে। এ বি মানে যে কোনো কিছু হতে পারে। আর এইখানে আমি হচ্ছে আরেকটা জিনিস নিলাম, সেটা হচ্ছে এরকম, যে এখানে হচ্ছে আমার আরেকটা বেনজিন আছে। এখন বলতে পারি যে ভাই বেনজিনে তো হাইড্রোজেন থাকে, আপনি কেন এটাকে হাইলাইট করছেন? আমি এটাকে হাইলাইট করছি বোঝানোর জন্য যে কাপলিংটা হয় এভাবে, এখানকার ক্লোরিন আর এখানকার হাইড্রোজেন মিলে হচ্ছে HCl তৈরি করে। আর এইখানেও হচ্ছে আমি এখানে একটা দিলাম হচ্ছে AB, এটা হচ্ছে C। এই সি মানে কিন্তু কার্বন মনে করিস না, আবার এখানে ডি দিলাম। এই ABC দেওয়ার কিছু কারণ আছে। তো এর ফলে কি তৈরি হবে? এর ফলে তৈরি হয় হচ্ছে এইটা, এইখানে এইটা, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, তারপর নাইট্রোজেন, এইখানে হচ্ছে সি, এবং এইখানে হচ্ছে ডি, আর তৈরি করে এখানে এইচ এবং সিএল। সো এইটা হচ্ছে আমাদের কাপলিং বিক্রিয়া। আমি এটাকে একটু উপরে পাঠাই দিই। এটা কিন্তু ফেনলের সাথে হয়, ডায়াজোনিয়াম লবণের সাথে, ফেনলের সাথে হয়, টলুইনের সাথে হয়, অনেকের সাথে হয়। সি না দিয়ে ইএফ দেন না, সি মানে এখানে কার্বন না, সি মানে যে কার্বন না তুই নিজেই বুঝতে পারবি আর কি। ওকে, এবার এটা চার্ট দেখ সবাই। ওই যে এ, বি, সি এবং ডি, মানে কোনটা কি হইলে কি হবে। যদি এরকম হয়, এর জায়গায় হাইড্রোজেন, বি এর জায়গায় হাইড্রোজেন, সি এর জায়গায় হাইড্রোজেন, কিন্তু ডি এর জায়গায় হচ্ছে NH2 হয়, যদি এরকম হয়। এবং তোরা এখন ওই জিনিসগুলো বুঝিস না, এটাকে বলা হয় ক্রোমোফোর গ্রুপ, বুঝছিস? এই অংশটুকুর জন্য ডায়াজোনিয়াম লবণটা রং দেখায়। সো ডায়াজোনিয়াম লবণ যখন কাপলিং বিক্রিয়া করে তখন এটাকে বলা হয় অ্যাজো যৌগ, বুঝছিস? অ্যাজো কম্পাউন্ড। এই অ্যাজো কম্পাউন্ড গুলো সবসময় কালারফুল হয়। এবং আমরা যে ইয়াগুলো দেখি, নির্দেশকগুলো দেখি, সেগুলো আসলে এখান থেকে আসে। তো আমি নির্দেশকগুলো আসলে এখানে দেখাই দেব। যদি এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হয়, তখন আমরা এখানে যে যৌগটা পাবো, আমি একটু টেকনোলজি ইউজ করি। সো এটাকে একটু, এটা পাবো, দেখ এই এই বস্তু তৈরি হয়। এবং এই বস্তু থেকে কি কি বাদ যাবে? এই যে এখানকার এ বাদ যাবে, কারণ এর জায়গায় তুই কি বসাইছিস? হাইড্রোজেন। এই বিটাও তুই দেখতে পাবি না, বি এর জায়গায়ও হাইড্রোজেন হবে। তুই সিও দেখতে পাবি না, কারণ সি এর জায়গায়ও হাইড্রোজেন হবে। তুই শুধু ডি এর জায়গায় কি দেখতে পাবি? ডি এর জায়গায় দেখতে পাবি হচ্ছে NH2। এই যে এইখানে যে যৌগটা তৈরি হয়েছে, এই যৌগের নাম হচ্ছে অ্যানিলিন ইয়োলো। হলুদ রং আর কি, আমি হলুদ রং দিয়ে লিখি। অ্যানিলিন ইয়োলো।
অ্যানিলিন নিওলো খুব একটা আমরা ব্যবহার করি না, তোদের কাছে এটা পরিচিত না, কিন্তু এরপরে যেগুলো দেখাবো সেগুলো পরিচিত। দ্বিতীয়টা, যদি কখন এরকম হয় যে ধর এখানে হাইড্রোজেন, এখানে COOH, তারপর এখানে হচ্ছে H, আর এখানে হচ্ছে N, তারপর এখানে CH3, এখানে হচ্ছে CH3। মানে যদি এরকম হয় তাহলে দেখ কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় হচ্ছে এইটা। তো আমাদের চেঞ্জ কোথায় আসবে, আমাদের চেঞ্জ আসবে হচ্ছে এইটা, এখানে COOH আসবে, আর এইখানে হচ্ছে নাইট্রোজেনের সাথে CH3, এখানে হচ্ছে CH3। এটার নাম কি জানিস? এটার নাম হচ্ছে মিথাইল অরেঞ্জ, যেটা আমরা প্রায় দেখি। সরি, মিথাইল অরেঞ্জ না, মিথাইল রেড। সো এইটা হচ্ছে মিথাইল রেড। লাল রঙের হয় আর কি। আমরা আরেকটা দেখাই দিই, যদি কখন এরকম হয় যে এইটা, এখানে হয় হচ্ছে SO3H, SO3H, এখানে হয় হচ্ছে হাইড্রোজেন, এবং এইখানে হয় হচ্ছে হাইড্রোজেন, আর এইখানে এটাই যদি হয়, তখন আমরা যেটা পাবো, এটাকে একটু কপি করে নিয়ে আসি। তো আমি এখানে পাবো হচ্ছে এইটা, SO3H, এই বস্তু, আর এটা আমাদের থাকবে না। এটার নাম হচ্ছে মিথাইল অরেঞ্জ। ওকে, সবাই একটু লিখে নেয়। তো তোদের আসলে কি, আমি এইগুলো দেখা দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য যে বিভিন্ন জায়গায় বিভিন্নটা হয়। তুই বিশেষ করে এইটার এই সংকেত, এই দুইটা নিচের দুইটা একটু মুখস্থ করে ফেলিস, যে মিথাইল রেডের সংকেত কি, মিথাইল অরেঞ্জের সংকেত কি। মনে রাখা এখন সহজ কেন হয়েছে একটু বুঝাই দিই। তুই জানিস যে এইটুকু কমন, একটা বেনজিন রিং, মাঝখানে একটা নাইট্রোজেন, এখানে একটা বেনজিন রিং, এইটুকু সব কমন। নাইট্রোজেনের সাথে দুইটা মিথাইল, এইটুকু কমন। খালি এক জায়গায় হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক থাকবে পেছনে, আরেক জায়গায় 2 নং কার্বনে এই কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে। ওকে, এবার লিখে নেওয়া হচ্ছে পলিমার। কিসের পলিমার? অ্যামিনের পলিমার। অ্যামিনের সব থেকে বিখ্যাত পলিমার হচ্ছে কি জানিস? সব থেকে বিখ্যাত পলিমার হচ্ছে মেলামাইন। তো সবাই লিখে নেয় মেলামাইন। আর অ্যামিনের পলিমার গুলো ভাই সত্যি কথা সব মুখস্থ, মানে মুখস্থ না রাখলে এগুলো আসলে আয়ত্ত করা খুবই কঠিন। মেলামাইন কিভাবে তৈরি হয়? মেলামাইন তৈরি হয় ইউরিয়া দিয়ে। সো ইউরিয়া দিয়ে কিভাবে মেলামাইন তৈরি করবি, যদি এরকম হয় H2NCO, এখানে হচ্ছে NH2। স্যার, আমার কাছে আসলে 3 মোল ইউরিয়া দরকার হয়। সো 3 মোল ইউরিয়া যদি আমি নেই, এবং এখানে আসলে টাইটেনিয়াম অক্সাইড হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এবং এখানে হিট লাগে। সো মেলামাইনের সংকেতটা আমরা হচ্ছে একটু দেখবো যে কিভাবে মনে রাখা, খুবই সহজ। দেখ, কার্বন, নাইট্রোজেন, নাইট্রোজেন, তারপরে কার্বন, এখানে আবার কার্বন, এখানে আবার নাইট্রোজেন। সো দ্বিবন্ধন, তারপর হচ্ছে দ্বিবন্ধন, তারপর হচ্ছে দ্বিবন্ধন। আর প্রতিটা কার্বনের সাথে একটা করে হাত বের হয়ে এখানে কি তৈরি করে, এখানে হচ্ছে NH2, এখানে হচ্ছে NH2, এই হচ্ছে NH2। এটাকে আমরা কি বলি? মেলামাইন বলি। আর এখানে বাই প্রোডাক্ট হিসেবে পানি তৈরি হয়, 3 অনু পানি।
ওকে, আর একটা হচ্ছে আমি দুইটা হোমওয়ার্ক দিচ্ছি, বুঝছিস? হোমওয়ার্ক মানে হচ্ছে ঐচ্ছিক হোমওয়ার্ক, HW, বাট ঐচ্ছিক না, একটু করিস। একটা হচ্ছে ব্যাকেলাইট, ব্যাকেলাইটের গঠনটা একটু প্র্যাকটিস করবি। আমি এখানে যতবারই লিখে দেই না কেন, তুই যদি বাসায় অন্তত 3 বার বা 4 বার তো না লিখিস, তাহলে ব্যাকেলাইটের গঠন তুই আয়ত্তে আনতে পারবি না। খুবই জটিল একটা স্ট্রাকচার, খুবই। অন্তত 3-4 বার প্র্যাকটিস করতে হবে। একটা হচ্ছে ব্যাকেলাইট, আর একটা হচ্ছে মেলাডুর। এই দুটো স্ট্রাকচার গুলো একটু প্র্যাকটিস করবি। তো আমি পলিমার আসলে কি কি শেখাইলাম তোদেরকে একটু বলে দিই। আমি তোদেরকে পলিমার শেখাইলাম হচ্ছে অ্যালকিনের, একটা হচ্ছে পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন, তারপর হচ্ছে অরলন, ওইখানে এগুলো দেখাইছি। তারপরে হচ্ছে এরপরে দেখাইছিলাম নাইলন 6, নাইলন 6 6। এরপরে হচ্ছে গতকালকে হচ্ছে কি জানি ডেকরান না কি জানি দেখাইছিলাম। তারপরে হচ্ছে শেষে দেখাইছিলাম হচ্ছে আহ এখানে হচ্ছে মেলামাইন, মেলাডুর, ও টেরিলিন দেখাইছিলাম, হ্যাঁ। সো জাস্ট ব্যাকেলাইট আর মেলাডুর মনে রাখবি যে এদের স্ট্রাকচার কেমন একটু দেখে নিস, আর কে কার পলিমার। একটা হচ্ছে ফেনল আর ফর্মালডিহাইড। সো এই হচ্ছে আমাদের অ্যামিন শেষ। এবার লিখে নে সবাই বায়োপলিমার। বায়োপলিমার, বায়ো হচ্ছে বায়ো অণু, বায়োমলিকিউল। বায়োমলিকিউল। বায়োমলিকিউলের প্রথমটা আসি, প্রথমটা হচ্ছে প্রোটিন। আচ্ছা, প্রোটিন কি দিয়ে তৈরি হয় জানি? প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের পলিমার না, জানি তো। প্রোটিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের পলিমার। সো এটা সবাই জানা উচিত যারা বায়োলজি পড়ছি। অ্যামাইনো অ্যাসিডে মেইনলি কি থাকে? এক পাশে থাকে হচ্ছে এইটা কার্বন, C OO H, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে NH2, আর এইখানে আর থাকে। এই আর মানে অনেক কিছু হইতে পারে, অনেক অ্যামাইনো অ্যাসিড হয়। যেমন আর এর জায়গায় যদি হাইড্রোজেন হয় তাহলে সেটা কি হয়? গ্লাইসিন হয়। এখন উদ্ভাসের বইয়ে অ্যামাইনো অ্যাসিডের ওই 20 বা 21টা নাম দেওয়া আছে, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিওসিন, আইসোলিউসিন। আমি আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রি ছিল, এগুলো মুখস্থ করতে হয়েছিল, বুঝছিস? এখন ওইগুলো মুখস্থ করা লাগবে না, শুধু এইটুকু একটু মনে রাখতে পারিস। এটাকে সংক্ষেপে বলে, অ্যামাইনো অ্যাসিড, বুঝছিস? সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড কোনটা, এটা একটু মাঝে মধ্যে পরীক্ষায় আসলেও আসতে পারে। সব থেকে সিম্পল অ্যামাইনো অ্যাসিড, যেমন ধর যদি আমি একটু কপি করি এটা, সমস্যা নাই। এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে C OO H, এখানে হচ্ছে NH2, আর এইখানে কিছু একটা থাকবে। যেমন তুই যদি এইখানে হচ্ছে কার্বনের জায়গায় এখানে মিথাইল নিস, তখন এটা হয়ে যায় অ্যালানিন, বুঝছিস? আর এরকম অনেক আছে, এখানে হচ্ছে অ্যালানিন হয়, ভ্যালিন হয়, লিউসিন হয়, আইসোলিউসিন হয়, বহুত উদাহরণ আছে। কিন্তু সিম্পলেস্ট কোনটা, যদি এখানেও হাইড্রোজেন থাকে, সেটা হচ্ছে গ্লাইসিন। এইটা একটু সবাই মনে রাখিস। গ্লাইসিন, সি না এস, এটাই তো মনে নাই। সো গ্লাইসিনটা হচ্ছে সব থেকে সিম্পল অ্যামাইনো অ্যাসিড, সিম্পলেস্ট। এ মানে অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমি কি দেখলাম? অ্যামাইনো অ্যাসিডে সবসময় কার্বনের সাথে একটা হাইড্রোজেন, অ্যাসিড মূলক, অ্যামিন মূলক থাকবেই। আর বাকি বিভিন্ন আর থাকে, এই বিভিন্ন আরের উপর ভিত্তি করে আমরা অ্যামাইনো অ্যাসিড বলি। যেমন গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিওসিন, আইসোলিউসিন, ট্রিপ্টোফ্যান, তারপরে হচ্ছে সিস্টিন, এরপরে হচ্ছে ফিনাইল অ্যালানিন। এরকম প্রায় 20 বা 21টার মতো অ্যামাইনো অ্যাসিড আমার মুখস্থ ছিল যখন আমি ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়তাম। এখন সব ভুলে গেছে, অল্প কিছু মনে আছে। তো কথা হচ্ছে তোরা শুধু এটুকু মনে রাখিস, সব থেকে ছোট সিম্পল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন। এখন অ্যামাইনো অ্যাসিডের একটা বাতিক আছে। বাতিক হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড তো মেইনলি আমাদের বডিতে থাকে, অথবা হচ্ছে লিভিং লিভিং ক্রিয়েচারের মধ্যে থাকে। সো ও না অ্যাকুয়াস মিডিয়াতে এভাবে থাকে না। ও কিভাবে থাকে জানিস? এই যে কার্বন, ওই অ্যাসিড মূলকটা তার একটা হাইড্রোজেন দান করে মাইনাস হয়, আর অ্যামিন মূলকটা একটা গ্রহণ করে প্লাস হয়। এই যে একই যৌগে যে প্লাস মাইনাস আছে, এটাকে কি বলা হয় জানিস? এটাকে বলা হয় জুইটার আয়ন। এই ফর্মটাকে বলা হয় জুইটারেমিক ফর্ম। তো জুইটার আয়ন হচ্ছে একই যৌগে প্লাস মাইনাস চার্জ থাকবে,
সো এটাও কিন্তু ডিউতে কোনবার জানি আসছিল, নিজের কোনটি জুইটার আয়ন তৈরি করে, দেখবি একই যৌগে। শুধু যে অ্যামিনো অ্যাসিডে থাকলে হবে এমন না, অন্য যে কোনো জায়গায় যদি অ্যাসিড মূলক থাকে, অ্যামিন মূলক থাকে, সেটা জুইটার আয়ন হিসেবে থাকে। একই যৌগে প্লাস মাইনাস চার্জ থাকবে, সেটাকে বলা হয় জুইটার আয়ন। এখন আমরা একটু দেখি যে প্রোটিনটা তৈরি হয় কিভাবে। অ্যামাইনো অ্যাসিড গুলো একটা একটার মাধ্যমে বন্ধন তৈরি হয়ে প্রোটিন ফর্ম করে, যেটাকে আমরা পলিপেপটাইড বলি। সো ধর আমি এখানে একটা অ্যামাইনো অ্যাসিড নিলাম, আর এখানে সিও বা হচ্ছে কার্বন, H2N, এখানে হাইড্রোজেন, এখানে সিও, এখানে OH, এখানে R1 বা আর দিলাম যে কোনো কিছু, ওই যে অ্যাসিডটাকে ভেঙে দেখাইছি তোকে বোঝানোর জন্য। এর পাশে ধর আরেকটা অ্যামাইনো অ্যাসিড আছে, H, এখানে হচ্ছে NH, সি, এখানে H। যখন একটার একটার সাথে বন্ধন তৈরি করে এরকম উল্টাভাবে বন্ধন তৈরি করে, মানে দেখ এখানে আর নিচে, এইখানে আর উপরে। বাট যদিও তোদের বইতে এগুলো দেখায়নি, বাট আমরা যখন ডিপার্টমেন্টে পড়ছি তখন এভাবেই শিখছি। তখন এখানকার OH আর এখানকার H মিলে পানি বের করে। এটাকে একটু উপরে পাঠাই দিই। সো আমি এখানে আসলে কি পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে এইটা H2NC, এখানে H, এখানে হচ্ছে R, CONH, তারপরে হচ্ছে কার্বন, এখানে R, এখানে H, এখানে COOH। এখন দেখ ভাই, এই যে এইখানে যে বন্ধনটা পাইছি, এই বন্ধনটা হচ্ছে পেপটাইড বন্ধন। এই যে এইটুকু, অন্য রং দিয়ে দেখায়, এই বন্ধনটাকে বলা হয় হচ্ছে পেপটাইড বন্ড। এই সেল কেমিস্ট্রি কি সিলেবাসে নাই? PEPTI, পেপটাইড বন্ড। আচ্ছা ঠিক আছে। ওকে, সবার কি লেখা হয়েছে? তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এই পার্টটুকু সবসময় কমন থাকবে। সব থেকে সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন। আর দুইটা অ্যামাইনো অ্যাসিড এরকম পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। এর আশে অনেক থাকবে, এর এই পাশে অনেকে থাকবে, বড় 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 চেইন তৈরি করে, যেটাকে আমরা প্রোটিন বলি। এবার লিখে নেওয়া হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন। আর দেখবি বইয়ে নিন হাইড্রিন পরীক্ষা হ্যান ত্যান অনেক কিছু আছে, সব লাগবে না। আর আসলে আমি এমন না যে তোকে পুরো বইটা পড়াই দিচ্ছি, আমি তোকে জিনিসগুলো বুঝাই দিচ্ছি। আর বই থেকে যদি দুই একটা নতুন কিছু পাস, সেগুলো তুই পড়ে নিতে পারবি, সেই অবস্থায় তোকে তোকে পৌঁছে দিচ্ছি। বাট দ্যাট ডাজন্ট মিন যে একেবারে সবই সবই আমি পড়াই দিচ্ছি টেকনিক্যালি। বা যদি এরকম হয় যে বই একটা রিয়েকশন দেখলি, দেখলি যে হচ্ছে ভাইয়ার খাতাতে ওটা নাই, ধুরধার সবার ভাইয়া আপনি পড়ালেন না, এটা এটা তো বইতে আছে, আপনি পড়ান নাই। দেখবি তুই একটু চেষ্টা করে দেখিস, ওটা নিজেই পারবি। আর কম্প্যাক্টনেস অনেক জরুরি ভাই অর্গানিকে, অর্গানিক না যে কোনো লাইফের যে কোনো জায়গায়। আচ্ছা, গ্লাইকোসাইডিক বন্ড কাদের মধ্যে থাকে? ওই যে গ্লুকোজ ফ্রুক্টোজ, যখন ওরা সুক্রোজ তৈরি করে, অথবা যখন হচ্ছে আমরা তো জানি যে হেক্সোস, C6H12O6। সো হেক্সোস গুলো হচ্ছে যুক্ত হয়ে 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 শর্করা তৈরি করে, তাই না? সো আগে দেখি গ্লুকোজ আমরা কিভাবে চিনি। আমরা গ্লুকোজ চিনি হচ্ছে নর্মালি তো এভাবে চিনি, দেখ মনে আছে কিনা, যে প্রথমে থাকে CHO, এইখানে OH, এখানে H। 3 নম্বরেরটা একটু উল্টা থাকে, এইখানে OH, এখানে হচ্ছে H, 1 2 3 4, এইখানে OH, এখানে হচ্ছে H, আর এখানে হচ্ছে CH2OH। এই হচ্ছে আমাদের গ্লুকোজ। বাট তোরা কি জানিস গ্লুকোজ, এটা ডি গ্লুকোজ। এই যে ডি, কেন ডি, কারণ এই যে OH টা ডান পাশে আছে, বুঝছিস? কিন্তু গ্লুকোজ কিন্তু নেচারে, মানে জলীয় মিডিয়াতে কিন্তু এভাবে থাকে না। গ্লুকোজ জলীয় মিডিয়াতে থাকে হচ্ছে সাইক্লিক ফর্মে।
তো সেই সাইক্লিক ফর্মটা আঁকার নিয়ম আছে বুঝছিস, মানে আমরা যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়ছিলাম ফার্স্ট ইয়ারে, বায়োকেমিস্ট্রি আমাদের করছিল, এখান থেকে কিভাবে হচ্ছে সেই সাইক্লিক স্ট্রাকচারটা আসে, এটা মনে হয় আমরা 3-4 ক্লাস ধরে ধরে শিখছিলাম, যে আলফা হইলে কি হবে, বিটা হইলে কি, ডি হইলে কি হবে, এল হইলে কি হবে। বাট এখন আসলে তোদের দরকার নাই ওগুলা। সো সাইক্লিক ফর্মটাতে কি হয়, সাইক্লিক ফর্মটাতে জাস্ট সংক্ষেপে বুঝাই দিই আমি, দেখ এভাবে বুঝিস কিনা, যে এই 1 নম্বর আর 5 নম্বরের মধ্যে, দাঁড়া একটু মুছে ফেলি, এই 1 নং কার্বন আর 5 নং কার্বনের মধ্যে একটা অ্যাস্টার বন্ড, ইথার বন্ড তৈরি হয়। কতর মধ্যে কত, 1 নং এবং 5 নং এর মধ্যে বন্ধন তৈরি হয় বুঝছিস, এগুলো সেল কেমিস্ট্রি থাকলে বায়োলজি টিচাররা খুব ভালো মতো পড়াইতো। আর তুই যদি কখনো হচ্ছে ধর জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি এগুলোতে বা মেডিকেলও যদি পড়িস, মেডিকেলও ফার্স্ট ইয়ারে হচ্ছে 3টা সাবজেক্ট থাকে, ফিজিওলজি, অ্যানাটমি আর হচ্ছে মাইক্রোবায়োলজি। না, ফিজিও, কি জানি থাকে ওদের ফার্স্ট ইয়ারে, অ্যানাটমি থাকে এটা জানি, তারপরে থাকে হচ্ছে বায়োকেমিস্ট্রি থাকে এটা জানি, আর হচ্ছে আর জানি কি জানি থাকে, 3টা সাবজেক্ট থাকে মেডিকেলে ফার্স্ট ইয়ারে। সো এই বায়োকেমিস্ট্রিতে হচ্ছে ওরা এগুলো খুব পড়ে, খুব পড়ে, যে এই বন্ড কেমনে তৈরি হয়, ওই বন্ড কেমনে তৈরি হয়। এখন যেখানে আসে যে এই 1 নং কার্বনের মধ্যে 5 নং কার্বনের একটা বন্ড তৈরি হয়, এবং যে যৌগটা তৈরি হয় সেটা দেখতে অনেকটা এরকম হয়। ওকে, এই হচ্ছে দেখ ষড়ভুজ হয়ে গেছে। এবং তারপরে 1 নং কার্বনে কি কি থাকবে, এই যে আমার এটা হচ্ছে আমাদের 1 নং কার্বন, 2, পরে লিখি আর কি নাম্বারিংটা। তো এখানে তৈরি হয় হচ্ছে, এখানে OH, এখানে হচ্ছে H, তারপরে এখানে হচ্ছে OH, এখানে H। এই কার্বনে উল্টে যায় বলছিলাম, 3 নং কার্বনে উল্টা হবে, এখানে H, এখানে হচ্ছে OH, এখানে OH, এখানে H, আর এখানে CH2OH। এই হচ্ছে আমার গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার। এখন যদি কখনো এরকম হয় যে সাইক্লিক স্ট্রাকচারে দেখিস যে OH টা উপরে আছে বুঝছিস, কখনো OH টা উপরে থাকে, কখনো OH টা নিচে থাকে। যেমন ধর কখনো এরকম দেখবি, আবার কখনো তুই এরকমও দেখবি, এইখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে OH, এরকমও থাকে বুঝছিস। তো যদি OH টা উপরে থাকে তখন সেটাকে বলা হয় হচ্ছে বিটা, বিটা গ্লুকোজ। আমাদেরকে একটা স্যার ছিল এনডিসি তে, স্যার বলতো বিটা মানে বড় ভাই, বড় ভাই মানে উপরে থাকে, সো বিটা হচ্ছে উপরে। আর যদি OH টা নিচে থাকে তখন সেটাকে আমরা বলি আলফা গ্লুকোজ। ওকে, সো আমরা একটু দেখলাম যে গ্লুকোজ নেচারে কিভাবে থাকে, যদি উপরে OH থাকে তাহলে হচ্ছে বিটা, আর যদি নিচে OH থাকে তাহলে হচ্ছে আলফা। এটুকু লেখা হয়েছে, আমি তো জাস্ট কপি করলাম, তোদেরকে লেখা হলে একটু বলিস।
এই বন্ধন এখনো তৈরি, ওই বন্ধন তৈরি হয়েছে যে 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন, দেখ এটা হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5, এখন 6। আমি এখনো গ্লাইকোসাইডিক বন্ধন দেখাই নাই। এবার দেখি গ্লাইকোসাইডিক বন্ধনটা কিভাবে তৈরি হয়। ধর এখানে হচ্ছে অক্সিজেন আছে। আমার জন্য এখন কাজটা ইজি হবে কারণ আমার কাছে স্মার্ট বোর্ড আছে, দেখবে আমি খালি কপি করবো আর কি। বাট তোর জন্য কাজটা একটু কঠিন। একদম একদম কিছুই হলো না। এবং ধরলাম এখানে হচ্ছে এটা আলফা আছে, ও এইচ, এখানে এইচ, এখানে ও এইচ, এখানে এইচ, এখানে এইচ, এখানে ও এইচ, এখানে ও এইচ, এখানে এইচ, এখানে একটা এইচ থাকে, দিলেও হয় না দিলেও হয়, CH2OH। এটা হচ্ছে আমার একটা আলফা গ্লুকোজ, বুঝছিস? এখন ধর এরকম আরেকটা আলফা গ্লুকোজ পাশে আছে, একদম সেম সেম এক কালারের একটা আলফা গ্লুকোজ পাশে আছে। তখন কি হয়, এরা তো বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, তাই না? তো যখন এরা বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন এই যে এইখানের অংশ থেকে পানি বের হয়, বুঝছিস, এই অংশ থেকে পানি বের হয়। তো যখন ওই অংশ থেকে পানি বের হয় তখন তুই এখানে যেটা পাবি, এখানে পাবি হচ্ছে এইটা। প্লিজ। এই যে এদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, আর এই হাইড্রোজেনটা আমরা না দেখাই তাহলে হিজিবিজি হয়ে যাচ্ছে। এখন এই যে যে বন্ধনটা তৈরি হলো, এই বন্ধনটা, এই বন্ধনকে বলা হয় হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। সো গ্লাইকোসাইডিক বন্ধনকে তোদের বইতে এভাবে দেখাইছে, বুঝছিস? দেখ তো এভাবে দেখানো ঠিক কিনা। এভাবে দেখানো কিন্তু ঠিক না, কারণ এটা একটা কার্বন মিন করে, এইগুলো কার্বন মিন করে কোনাকুনি, সেই জন্য আসলে বইয়ে যেভাবে দেখাচ্ছে সেভাবে উচিত না। তো আমরা একটু যে আমাদের মতো করে সুন্দর করে কোনো কোনা রাখবো না আর কি, যতটুকু সম্ভব কোনা ছাড়া দেখানোর চেষ্টা করব। এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এবার একটু সবাই লেখা বন্ধ কর এটাকে। এটা কি আলফা নাকি বেটা, দেখ নিচে নিচে হয়েছে। মেইনলি হচ্ছে প্রথম যেটা সেটার উপরে ভিত্তি করে হয়। মানে যেটা বলতেছিলাম, যে প্রথমে যেটা সেটা কিন্তু আলফা গ্লুকোজ, দেখ এটা আমাদের আলফা গ্লুকোজ। এই যে গ্লুকোজ হচ্ছে আলফা, এবং এটা 1 নং কার্বনের সাথে, এটা কিন্তু 1 নং কার্বন, আর এটা কিন্তু আমাদের 4 নং কার্বন, তাই না? তাহলে বন্ধনটা হচ্ছে আলফা, এই পাশে হচ্ছে 1, আর এই পাশে হচ্ছে 4। সো এটাকে বলা হয় আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন। যদি বিটা হইতো তাহলে নামটা হইতো হচ্ছে β 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। β 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন দেখতে অনেকটা এইরকম হয়, মানে অনেকটা এইরকম টাইপের হবে, বুঝছিস? আর আলফা হবে না বিটা হবে সেটা আসলে নির্ভর করবে এইটা প্রথমটা কোনটা ছিল সেটা। সবাই একটু লিখে নিস, লিখা হলে বলিস। তোদের লিখতে একটু প্যারা খাবে আমি জানি, বাট আমার লিখতে প্যারা খাই না, আমি অনেক জায়গায় কপি টপি করছি আর কি। প্যারা হয় নাই। ওকে, তো কাঁচা বাচ্চারা, এই ছিল অর্গানিক কেমিস্ট্রি। ওকে। সো অর্গানিক কেমিস্ট্রি এমন না যে আমি সব তোকে পড়াইছি, আমি তোকে যা লাগবে মোর দ্যান এনাফ পড়াইছি। এখন ভাই তাহলে কি করব? তুই যদি আমার খাতা দেখে শুধু পরীক্ষা দিতে যাস, হবে না। হবে না, কিন্তু আমি আবারও বলতেছি, অনেক সময় হয় এই 23 ব্যাচের অনেক দুষ্টু পোলাপান আছে যারা ওই কলেজে টেস্ট পরীক্ষা ইভেন এইচএসসি পরীক্ষা দিতে গেছে আমার খাতা দেখে।
বাট এটা আমি কখনোই রেকমেন্ড করি না যে শুধু আমার খাতা পড়ে তুই এক্সাম হলে যাবি। অবশ্যই তোকে মূল বই পড়তে হবে। খাতা অন্তত ২ বার রিভিশন দিয়ে তারপরে মূল বই পড়তে হবে। এরপরে ২৪-এ যারা আছিস, আমি সিকিউ সলভ, এমসিকিউ সলভ, তারপরে হচ্ছে ইয়া দিয়ে দিব, কনভার্সন ভিডিও দেখবো। কনভার্সন ভিডিওটা ২৩-এ তোরাও দেখিস, কারণ ২৩-এর জন্য কনভার্সনটা জরুরি। আর দেখবি রিভিশনের জন্য খুব হেল্প করবে। তো সামনে ২৩-এ মানে ২৪ বা ২৫-এ যারা আছে ওদের জন্য আসবে হচ্ছে কি কি আসবে, কনভার্সন ভিডিও আসবে, সিকিউ সলভ, এমসিকিউ সলভ, এগুলো আসবে এই উইকের মধ্যে। আমি দিয়ে দিব, একদিন গ্যাপে একদিন গ্যাপে দিয়ে দিব। ওকে। আর ২৩-এর যারা আছিস তারা অবশ্যই হচ্ছে কনভার্সন ভিডিওগুলো দেখিস। আর প্র্যাকটিসটা করবি হচ্ছে প্রশ্ন ব্যাংক দিয়ে, তোদের তো আর এখন খুব বেশি সময় নেই। ওকে, সো এইটুকু ছিল হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি। এবার ২৩-এর জন্য আমি কিছু কথা বলতে চাই। দেখ, সত্যি কথা বলতে কি, ২৩-এর জন্য এটা আমি পরেই বলবো, ওদের সাথেই বলবো। বাট আমি চাইলে তোদেরকে ২৪-এর রেকর্ড দিয়ে দায়মুক্ত হইতে পারতাম, বাট আমি চাইনি যে হচ্ছে এভাবে হোক। আমি চাইছি সবাই রেকর্ডও দেখুক, লাইভও করুক, দুটোটা অপশনই থাকুক। তবে যদিও ২৩ ব্যাচের আমি এইবার আসলে তোদেরকে সার্ভিস দিয়ে নিজেও সন্তুষ্ট না। কারণ হচ্ছে আমি হচ্ছে মাঝখানে ২০ দিন অসুস্থ ছিলাম। সময় ২ মাস আগাই দিছে। অন্যান্য বছর যেরকম স্টুডেন্টদেরকে একেবারে হেসে খেলে শেষ করে দিয়ে ১ মাস সময় হাতে রেখে ওদেরকে আমি ছেড়ে দেই। এই বছর আরকি সেটা পারছি না। সো আমি নিজের স্ট্যান্ডার্ডে নিজে আসলে আটকে যাচ্ছি। মানে এটা আমার কাছে মনে হচ্ছে। বাট তাই হোক, পরিস্থিতি যেরকম হয় আমাদেরকে সেটার সাথে খাপ খাইয়ে নিতে হবে। মানে এটাই আসলে দিন শেষে করতে হয়। সবসময় আমাদের সিদ্ধান্তে কেউ স্ট্রিক্ট থাকতে পারি না। মাঝে মধ্যে চেঞ্জ করতে হয়। তো যারা ২৪-এর আছি, ২৪-২৫-এর আছি তাদের জন্য আমি কনভার্সন ভিডিও কালকেই হয়তো ইনশাল্লাহ আপলোড করে দেব। আর হচ্ছে সিকিউ এমসিকিউ সলভ একটু পরে আপলোড করে দিব না হয়তো এই উইকে। আর অর্গানিকের উপর একটা পরীক্ষাও নেওয়া হবে, সেটাও একটু সবাই একটু হাফ ছাড়ুক আর কি। আর আমি চেষ্টা করছি যতটুকু কম্প্যাক্ট ভাবে পড়ানো যায়। আমি সবসময় এটাই চেষ্টা করি। কারণ অর্গানিকের মেইন চ্যালেঞ্জটা বেশি শেখা না। অর্গানিকের মেইন চ্যালেঞ্জটা হচ্ছে সবকিছু সুন্দর করে মাথায়, আচ্ছা একটু সাইডে যাব। সবকিছু সুন্দর করে মাথায় নিয়ে যাওয়া। এটা হচ্ছে অর্গানিকের মেইন চ্যালেঞ্জ। কারণ খুব বড় একটা চ্যাপ্টার। তো সেটার জন্য আমি চেষ্টা করছি অর্গানিকের, আমার মনে হয় যে ফুল পড়াইছে এরকম যতজন পড়ায় এখন পর্যন্ত সবাই, সবার থেকে কম সম্ভবত আমি কম সময়ে ক্লাস নিছি। সো কম সময়ের ক্লাসে আমি চেষ্টা করছি সবকিছু কভার করতে, একটু সিস্টেমেটিক ওয়েতে কভার করতে। প্রথম একটু আমার অর্গানিকের পড়া ধরতে একটু কষ্ট হয়, কারণ আমি স্কেলেটাল দিয়ে নামকরণ শুরু করি হ্যান-ত্যান। বাট আমি বিশ্বাস করি আস্তে, আস্তে তোরা ওটা কোপ আপ করে ফেলছিস। ওকে, সো ঠিক আছে ভাইয়া। ভালো থাকিস সবাই। আর আমি রেকর্ডগুলো আপলোড করে দিব। ২৩ ব্যাচের সাথে আমি গ্রুপে ওদেরকে নোটিশ দিয়ে দেব আমি কি করব ওদের সাথে। ঠিক আছে? ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ সবাইকে।